কালকে আমরা একটা জিনিস দেখতে পারি নাই, সেইটা আজকে একটু আমরা দেখব। সেইটা হচ্ছে যে আমরা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের মাধ্যমে আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, মানে অর্থাৎ আমাদের ওই ওয়েবসাইটের আমরা ব্যাকআপ নিয়েছিলাম, যেটা আমাদের সম্ভবত ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে এই যে। এবং ফাইলটা হয়েছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ফাইলটার নাম হয়েছে আপনার এই যে লাস্ট আছে ডট ডাব্লিউ প্রেস। তো এই ফাইলটা ধরেন আমরা একটু ওইটাতে চলে যাই, অ্যাডমিনে চলে যাই। এইখানে এইটা তো আমাদের একদম নতুন সাইট, কোনটা এই যে সাদমান লেখা এই সাইটটা। আর আমরা অলরেডি যেটা বানায় রাখছিলাম অর্থাৎ G3 আর্কিটেক্ট, যেটা বোরহানুদ্দিন ওয়েব ওমেনের ডাইরেক্ট সাইট, অর্থাৎ যেটার কথা বলতে চাচ্ছিলাম এই সাইটটা, এই যে বোরহানুদ্দিন ওয়েব ওমেনে যে সাইটটা আছে সেইটাকে আমরা ব্যাকআপ নিছি বলতে আমরা সেটাকে এই যে ডাউনলোড ফোল্ডারে যে ব্যাকআপ আকারে গতকালকে আমরা নামাইছি। 92 মেগাবাইটের মতো হয়েছিল সাইজ। আজকেও ইন্টারনেটের অবস্থা খুব একটা লাভজনক মনে হচ্ছে না, তাইলে এটা আমরা দেখি পরে স্পিড ভালো হলে এটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করব। আজকে একটু অন্য দিকের কাজ করি। অন্য দিকের কাজ বলতে htdocsে আমরা চলে আসলাম। আমরা থিম ডেভেলপমেন্ট শেখার খুব কথা, সো আমরা আজকে সেই থিম ডেভেলপমেন্টটা দেখব। ঘটনাটা কি, এই দুইটা কাইটা দিই। আচ্ছা, এইখানে থাকুক। থিম ডেভেলপমেন্টটা করতে হলে আপনার কিন্তু জ্যাম্প সার্ভার চালাইতেই হবে, মানে জ্যাম্প সার্ভার ছাড়া থিম ডেভেলপমেন্ট করাটা একটু টাফ হয়ে যাবে। তো আমার এখানে জ্যাম্প অন্যরকম দেখতে হইলেও আপনার ওইখানে জ্যাম্প যেমন তেমনই হওয়ার কথা, এবং কাজটা সেমই করে, মানে কাজ যে খুব একেবারে আলাদা তা না। এটা জাস্ট ম্যাক অপারেটিং সিস্টেম দেওয়া, আপনারটার মধ্যে উইন্ডোজ 11 দেওয়ার কথা, সো সেইখানে একই রকম করার কথা। আপনার দুইটা জিনিস অবশ্যই অন করতে হবে, জ্যাম্প অন করতে হলে, সেটা হচ্ছে অ্যাপাচি ওয়েব সার্ভার, আর 2 নাম্বার হচ্ছে মাইসিকিউএল ডাটাবেস। আমরা এই জিনিসগুলো একটু অন করে দিয়েছি। আমি স্টার্ট অল দিলাম, আপনি হয়তো একটা একটা করে ধরে স্টার্ট দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এটা একটু স্টার্ট হওয়া পর্যন্ত আমরা দেখি আমাদের htdocsের মধ্যে যেসব ফোল্ডারগুলো আছে। ধরেন ওয়ার্ডপ্রেসের একটা প্রজেক্ট আমরা এই যে নর্মাল ওয়ার্ডপ্রেস জিপ ফাইল থেকে খুলে রাখছি, আর আরেকটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস আমরা যে ক্লাসগুলো করছি পিএইচপি ফোল্ডারের মধ্যে আমাদের ইন্ডেক্সগুলো আছে। তো দেখি আমাদের জ্যাম্পটা খুলছে কিনা, এটা একটু দেখার দরকার আছে। কই গেল জ্যাম্পটা খোলার কথা? জ্যাম্প এই তো। তাহলে আমাদের জ্যাম্প অন হয়ে গেছে। যদি জ্যাম্প অন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা লোকাল হোস্ট, আমরা কিন্তু জানি আগেই, লোকাল হোস্টে আমরা ঢুকলেই যে আমরা দেখতে পারবো, কি দেখতে পারবো, লোকাল হোস্ট থেকে আমরা জ্যাম্পের জায়গাটা দেখতে পারবো। এবার লাস্টে ড্যাশবোর্ড আছে, আমরা যদি ড্যাশবোর্ড ছাড়া যদি পিএইচপি লিখি তাহলে আমরা পিএইচপি ফোল্ডারে ওই যে লেখা আছে সামথিং, সেই কথাটা কিন্তু দেখতে পারতেছি। এই পিএইচপি ফোল্ডারের মধ্যে থাকা HTML থেকে এই জিনিসটা আসতেছে। তার মানে কিভাবে, এইটারে যদি আমরা ভিএস কোড দিয়ে অন করি তখন দেখতে পারবো যে এর মধ্যে একটা index.html আছে। এই যে একটা index.html আছে, সেই index.php, সেটার মধ্যে এই যে h1 ট্যাগের মধ্যে আপনার আছে হচ্ছে সামথিং, এই জিনিসটা এইখানে অন হয়ে গেছে। তো তার মানে এইখানে যেই ফোল্ডারই আমরা তৈরি করব, ধরেন আমরা এই মুহূর্তে যদি আরেকটা ফোল্ডার তৈরি করি, ধরেন এইখানে একটা ফোল্ডার তৈরি করলাম, নতুন একটা ফোল্ডার। এই ফোল্ডারটার আমরা একটা নাম দিই, একটা নাম দিতে পারি যে নিউ রাখি আপাতত। এবং এই নিউকে যদি আমরা অন করি, দেখেন আমরা অন করছি, এবং এটা ট্রাস্ট দেই, এখানে একটা নতুন ফাইল খুলি। অবশ্যই ফাইলের নাম কি হইতে হবে, index.php।
এবং index.php হওয়ার পরে এইখানে যদি আমরা ওই যে পিএইচপি ট্যাগটা দেই, পিএইচপি ট্যাগটা তো আপনার এটা একটু বড় করি তাহলে আপনারা দেখতে সুবিধা পাবেন। পিএইচপি, এই যে পিএইচপি, এবং ট্যাগটা অবশ্যই ক্লোজ করতে হবে। এর মাঝখানে আমরা যে কোনো কিছু কিন্তু ওই যে পিএইচপির যেটা নিয়ম প্রিন্ট করার একো করতে পারি। তাইলে আমরা এর মাঝখানে ধরেন একটা ট্যাগ একো করলাম যে h1, এইখানে আমরা h1টা ক্লোজ করে দিলাম, এবং লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে হবেই হবে, নাহলে লাভ নেই। তো এইখানে আমরা লিখলাম যে নিউ পিএইচপি ফাইল। তাহলে এইটা আমাদের নিউ নামের ফোল্ডার, যেহেতু এই যে ফোল্ডারের নামটা দেখা যাচ্ছে নিউ, তাহলে কিন্তু জ্যাম্পে এটা নিউ নামের ফোল্ডার থেকেই অন হওয়ার কথা। আমরা যদি নিউ লিখি, এই যে নিউ পিএইচপি ফাইল, এটা অন হয়েছে। এখন এইখানে আমাদের যেহেতু আমরা এই যে পিএইচপি মানে ওয়ার্ডপ্রেসটা আনজিপ করে রাখছি, একটা ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডার আছে, তাহলে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসটার মধ্যেও প্রবেশ করতে পারবো। আমরা যদি ওয়ার্ডপ্রেস লিখি, দেখেন এটা কিন্তু অফলাইন থেকে একটা ওয়ার্ডপ্রেস আমাদের কাছে অন হয়েছে। এই যে অফলাইন থেকে একটা ওয়ার্ডপ্রেস আমাদের কাছে অন হয়েছে, এটা লোকাল হোস্টে, কিন্তু লোকাল হোস্ট ডট এই যে স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এটা অফলাইন থেকে একটা ওয়ার্ডপ্রেস আমাদের কাছে অন হয়েছে। আমরা যদি এই ওয়ার্ডপ্রেসটার ড্যাশবোর্ডে যেতে চাই, আগের মতোই আমাদের ওই যে ডাব্লিউপি কি লিখতে হবে, অ্যাডমিন লিখতে হবে। আমরা জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন লিখলাম। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য যেই পাসওয়ার্ডটা আমরা সেভ করছি সেইটা আমাদের দিলেই হবে। তাইলে আমরা ওইটা ড্যাশবোর্ডে চলে যাব। কোনটার ড্যাশবোর্ডে? এই যে যেটা নতুন একেবারে এইটার আমরা যথারীতি যেমন পরিষ্কার করি ওইরকম পরিষ্কার করবো। ওই যে এইখানে টিক চিহ্নগুলো উঠিয়ে দিই আমরা, তাহলে ড্যাশবোর্ডটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অন্য কেউ কি ক্লাসে আসছে? না, ঠিক আছে। ড্যাশবোর্ডে দেখেন এখানে অন্য কিছুই কিন্তু না, একদম ফাঁকা। এইখানে যে কিছু স্যাম্পল পেজ থাকে, বাল্ক অ্যাকশন থেকে আমরা এগুলোর একটু মুভ টু ট্র্যাশ করে দিই, এগুলো ডিলিট হয়ে গেছে। পোস্ট থেকে যে পোস্টগুলো আছে সেইগুলোরও আমরা বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ করে দিই। অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন যে থিম আছে, থিম আমাদের কাছে 3টা থিম আছে। আর প্লাগইনে যদি কোনো প্লাগইন থাকে, হ্যাঁ, আমরা এই প্লাগইনগুলোও ডিলিট করে দিই। আমরা প্রথমে সব প্লাগইনরে ডিঅ্যাক্টিভেট করলাম, তারপরে এইখান থেকে আমরা সব প্লাগইনরে দুইটা কি করে দিব, ডিলিট, অ্যাপ্লাই করে দিব। এখন দেখবেন যে প্লাগইনগুলা আমাদের চলে যাওয়ার কথা। যাই হোক, প্লাগইন না গেলেও কোনো অসুবিধা নেই, ডিলিট না করতে পারলেও ভেজাল নেই। আপাতত সেইটা আমাদের লাগবে না, কারণ আমরা প্লাগইন দেখব না। আমরা আজকে দেখব হচ্ছে আপনার থিমের ডেভেলপমেন্টটা আজকে আমরা দেখব। তো থিমে আমরা একটু থিমে যাইতে হয় কিভাবে, অ্যাপিয়ারেন্সের মধ্যে যে থিমটা থাকে সেই থিমের মধ্যে আপনি দেখতে পারবেন যে আমাদের কাছে 3টা থিম অলরেডি আছে। আমরা অনলাইন যেসব ওয়ার্ডপ্রেস আছে, যেমন ধরেন বরহানুদ্দিন ওয়েব ওমেন, এইটা একটা জায়গার থেকে, একটা হোস্টিং থেকে চলতেছে, ঠিক আছে, এটা একটা হোস্টিং থেকে চলতেছে, এটার মধ্যে থাকা ফাইলগুলো আমরা দেখতে পারতেছি না, সেটা ঠিক আছে। কিন্তু অফলাইন যেই ওয়ার্ডপ্রেসটা চলতেছে আমাদের htdocs নামের ফোল্ডার থেকে, সেই ওয়ার্ডপ্রেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেই ওয়ার্ডপ্রেসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাইলে নিশ্চয়ই যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটা দেখতে পাচ্ছি, আমরা এটারে কিন্তু এখন চাইলে ভিএস কোড থেকে অন করতে পারবো। এবং দেখেন আমরা ভিএস কোড থেকে অন করার পর দেখতেছি যে ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকা ফাইলগুলা বেশিরভাগই হচ্ছে ডাব্লিউপি দিয়ে লেখা হচ্ছে। যেমন এই যে দেখেন ডাব্লিউপি ট্র্যাকব্যাক, ডাব্লিউপি সাইন আপ, ডাব্লিউপি, এই যে অনেক লেখা আছে, সেটিং আছে, ডাব্লিউপি লগ ইন আছে, কনফিগ আছে, তারপর কনফিগ স্যাম্পল আছে, অনেক কিছু আছে। তার মানে টোটাল ওয়ার্ডপ্রেস জিনিসটা চলতেছে হচ্ছে, যেহেতু লাস্টে পিএইচপি লেখা, আপনি ধরে নিতে পারেন যে সকল ওয়ার্ডপ্রেসের জিনিসপত্র চলতেছে হচ্ছে কি দিয়ে, পিএইচপি দিয়ে। এখন আমরা বলতেছিলাম যে থিম ডেভেলপমেন্ট, আপনি ওয়ার্ডপ্রেসে যখন ফোল্ডারটা পিএইচপি দিয়ে মানে ভিএস কোড দিয়ে খুলবেন, তখন এইখানে আরও কিছু ফোল্ডার দেখবেন, আপনি ফোল্ডার দিয়েও দেখতে পারেন। এই যে ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে যদি ঢুকেন, এইখানে 3-4টা ফোল্ডার আছে। কি কি আছে? ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, ওয়ার্ডপ্রেস কন্টেন্ট, ওয়ার্ডপ্রেস ইনক্লুডস।
আমাদের যেহেতু থিম বানাবো আমরা এখন, আমাদের যেহেতু আপনার মনে করেন আমাদের আগে থিম ছিল কয়টা, এই যে আগে আমাদের কাছে এটা একটু বড় করি, হ্যাঁ, আগে আমাদের কাছে থিম ছিল তিনটা, খেয়াল করেন, একটা হচ্ছে 2022, 2023 আর 2024, তিনটা থিম ছিল। এখন দেখেন আমরা যদি ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটার একটু খেয়াল করি, এখানে যে ডাব্লিউপি কন্টেন্ট নামের যেই ফোল্ডারটা আপনারা দেখতে পাইতেছেন, তো ডাব্লিউপি কন্টেন্টের একটা মজার ব্যাপার আছে। এই যে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার, এইটার মধ্যে যদি যান দেখেন এর মধ্যে দুইটা জিনিস পাশাপাশি আছে, একটা আছে প্লাগইন আর একটা আছে কি থিম। থিমে যদি এক ফার্দার ঢুকেন দেখতে পারবেন, থিমে ঢোকার পরে আপনি আরেকটা জিনিস দেখতে পারতেছেন। কি জিনিস দেখতে পারতেছেন? এই যে যেই থিমগুলো আপনার ওয়ার্ডপ্রেসে ইনস্টল দেওয়া আছে 2024, তারপরে হচ্ছে আপনার আচ্ছা আসি 2024, 3 আর 2, আপনি কিন্তু সেম থিমের নামে ফোল্ডারগুলোও দেখতে পাইতেছেন। কোথায় দেখতে পাইতেছেন? এটা হচ্ছে আপনার ডাব্লিউপি, আবারও একটু দেখায় দিই, সেটা হচ্ছে এসটি ডক্স, মানে জ্যাম্পের মধ্যে থাকা এসটি ডক্স, সেই এসটি ডক্সের মধ্যে থাকা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকা হচ্ছে আপনার ডাব্লিউপি কন্টেন্ট। এটার মধ্যে থিম আছে, সেই থিমের মধ্যে আপনি কয়টা জিনিস দেখতে পাচ্ছেন, যেই কয়টা থিম আপনি ইনস্টল দিয়েছেন বা দেয়া আছে ওই কয়টা থিম আপনি এখানে দেখতে পারতেছেন। এবং একটা মজার জিনিস দেখেন, ধরেন আমি 2020 এই যে 2, এইটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমি ডিলিট করে ফেলবো। আমি যদি এইটারে ডিলেটে ক্লিক করি এবং এখানে ডিলেট চাপ দিই, এখানে হাবিজাবি চাচ্ছে, আমার মনে হয় এটা দিব না, আমি জাস্ট এখানে প্রসিড দিয়ে দিই, দেখি কী হয়। আচ্ছা, এখানে কি যেন একটা ভেজাল আছে, আমাকে মানে ইয়ার এই দিতে বলতেছে, তাহলে আমাকে দিতে হবে হচ্ছে এইটা দিতে হবে। এইটা আপনারা আশা করি আপনাদেরটা আসবে না উইন্ডোজে। আর এইটা ইউজার আমার ক্ষেত্রে রুট, দেখি যায় কিনা, না যাচ্ছে না, যাই হোক হোয়াট এভার। মানে থিমটা আপনি যদি, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে থিমের নামের ফোল্ডারগুলো এখানে আছে। আপনি যদি থিম এইখান থেকে 2022কে যদি ডিলিট করে দেন, এই ডিলিট কই, এই যে মুভ টু বিন, মানে আমি ডিলিট করে দিলাম, এই জায়গায় এসে যদি আমি যদি একটু রিফ্রেশ করি দেখতে পারবেন 2022 নাই। তার মানে ও স্যার আমি দেখতে পারি না, স্ক্রিন দেখি না। স্ক্রিন তো শেয়ার করা আছে, অন্য কেউ কি দেখতে পারেন না নাকি? একটু স্যার বলবেন তো। খালি আমি দেখি, অন্যটা কইতে পারি না। আচ্ছা তাহলে স্যার আপনি, দেখা যায়। তাইলে আপনি একটু কষ্ট করে ই করেন, মানে একটু এটা থেকে বেরোয় আসেন, বেরোয় আবার একটু জয়েন দেন, আমি অ্যাডমিট দিয়ে দিতেছি, আপনি আবার আচ্ছা একটু জয়েন করেন। আচ্ছা। সো যেই ব্যাপারটা বুঝতে পারলেন যে ফোল্ডারের সাথে, মানে থিম ফোল্ডারের থিমের সাথে এইখানের থিমের একটা সম্পর্ক আছে। এবং আমি যদি অ্যাড নিউ থিমে ক্লিক করি, এইখান থেকে যদি আমি অ্যাস্ট্রাকে খুঁজে নিয়ে আসি, অ্যাস্ট্রা দিলাম ধরেন, এই যে দেখতেছেন অ্যাস্ট্রা চলতেছে, আমি যদি অ্যাস্ট্রা ইনস্টল চাপ দেই, এখানে ওই আবার একটা জিনিস সমস্যা। আচ্ছা এই দিকে আমরা নাই যাই ধরেন, তো সোজা কথা অ্যাস্ট্রা ইনস্টল দিতে পারলে, অ্যাস্ট্রা যদি আমরা ইনস্টল দিই, আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে এইখানে অ্যাস্ট্রা নামের একটা থিম, মানে একটা ফোল্ডার চলে আসবে এবং ফোল্ডারটা আমরা দেখতে পারবো। এবং সেই কারণে এই যে অ্যাপিয়ারেন্সের থিমের মধ্যে থাকা এইখানে আরেকটা থিম অ্যাড হয়ে যাবে, অ্যাস্ট্রা। এখন কথা হচ্ছে যে আমি এই অ্যাস্ট্রা বা এই সকল থিম আমি ব্যবহার করব না, আমি মূলত এখন নিজে একটা থিম বানাতে চাচ্ছি। থিম বানানোর সবচেয়ে বড় কারণটা কি, কারণটা আমি এখন একটু দেখাই। ধরেন আমরা বলতেছিলাম যখন এলিমেন্টর দিয়ে এটা বানাইছি, এই যে লেখাগুলারে আমরা দিছি হচ্ছে 16 পিক্সেল, এবং সব জায়গার লেখাই মোটামুটি আমার মনে আছে যে আমরা দিছিলাম 16 পিক্সেল রেগুলার, আর 16 পিক্সেল রেগুলার, আর মনে হয় আপনার ফন্ট ছিল ওয়ার্ক সেন্স, এই যে এই লেখাগুলো মানে পি ট্যাগগুলা। এখন সবচেয়ে বড় সুবিধা কি থিম বানানোর, যে আপনি থিম বানাইলে হালকা একটু কোড করলেন, আপনার ইচ্ছা মতো আপনি এই ট্যাগগুলো বানায় নিলেন,
এবং যেইখানে আপনি এলিমেন্টর থেকে এই ট্যাগ দিলেন বারবার প্রত্যেকটাকে ধরে আপনার কোনো স্টাইল করা লাগলো না, এই যে এই লেখাগুলা, তাইলে আপনার অনেকটা টাইম কিন্তু সেভ হবে এবং জিনিসটা অনেক দারুণ হবে। আবার দেখেন প্রত্যেকটা জায়গায় সেকশনে এইরকম একটা হেডিং সেকশন আছে, যে ওই সেকশনটার নাম কি, ঠিক আছে, যে সাম ফ্যাক্টস, তারপরে আওয়ার স্পন্সর্স, উপরে আমরা রেখে আসলাম কি ফিচার্স ইউ উইল লাভ অ্যান্ড এনজয়, তারপরে আওয়ার স্পন্সর। এই জিনিসগুলোকে যদি আমরা তো জানি যে এগুলা একই লেখা, ধরেন আপনার এগুলার ফন্ট হচ্ছে 45 আর আপনার এইটা হচ্ছে বোল্ড, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে ওয়ার্কসেন্স। থিম নিজে বানাইলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমি ওই লেখাগুলা বারবার লিখলাম, আমার বারবার এলিমেন্টর থেকে ওই লেখা 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 আমাকে সিলেক্ট করা লাগলো না, যেটা অনেকটা সুবিধা হয়ে যাবে কাজের ক্ষেত্রে। এই জন্যই আমরা মূলত থিম এখন অফলাইনে বানায় ফেলবো। তো অফলাইনে কিভাবে বানাবো? আমাদের সেই থিম ফোল্ডারের মধ্যে যদি আমরা একটা ফোল্ডার তৈরি করি, আচ্ছা এইটা তো আমাদের ইয়াতে অন করাই আছে, ভিএস কোড দিয়ে অন করা আছে। আমরা একটু ভিএস কোডে আইসা কোথায়, এই যে ডাব্লিউপি কন্টেন্ট, এইটার মধ্যে থাকা থিমের মধ্যে একটা ফোল্ডার যদি অ্যাড করি, একটা ফোল্ডার অ্যাড করি, আমরা ফোল্ডারটার নাম দিলাম যে নিউ আন্ডারস্কোর থিম, ধরেন মানে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা, নিউ থিম। এবং আপনি যদি একটু খেয়াল করি যে 2024 অন করলে আপনি কি কি দেখতে পারেন, দেখেন 2024 অন করলে আপনি যাই দেখেন আর নাই দেখেন দুইটা জিনিস আপনি কনফার্ম অধিকাংশ থিমের মধ্যে দেখতে পারবেন। সেটা হচ্ছে একটা আছে স্টাইল ডট সিএসএস নামের একটা জায়গা আপনি দেখতে পারবেন, আর কিছু কিছু থিমে আপনি দেখতে পারবেন হচ্ছে দাঁড়ান 2023-তে দেখি আছে কি না, না 2023-তে নাই। কিছু কিছু থিমে আপনি দেখতে পারবেন হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, এরকম একটা থিম আপনি দেখতে পারবেন। তাহলে আমরা এই যে নিউ থিম যেটা আমরা নিজেরা বানাচ্ছি, এটার মধ্যে অন্তত দুইটা ফাইল খুলে ফেলাই। একটা দিলাম স্টাইল ডট সিএসএস, আর আরেকটা, আচ্ছা এটা তৈরি করিনি এই ফাইলটা, স্টাইল ডট সিএসএস, এইটা একটা তৈরি করলাম। আর এই নিউ থিমের মধ্যেই কিন্তু আরেকটা বানায় ফেলাইলাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, দুইটা বানায় ফেললাম। এখন দুইটা বানানোর পরে আপনি যেহেতু আপনার এই যে থিমগুলো দেখতেছিলেন, এই পেজটাকে একটু রিফ্রেশ করেন। এই পেজটা রিফ্রেশ করলে দেখতে পারবেন যে আপনার যেই নিউ থিম নামের যে ফোল্ডারটা আপনি বানাইছেন কোডের মধ্যে, সেইটা কিন্তু এখানে থিম আকারে এই জায়গায় দেখা যাচ্ছে মাঝখানে। আপনি এই যে নিউ থিম, এটা ঠিক যেভাবে ফোল্ডারের নাম লিখছেন ওইভাবেই ফোল্ডারের নামটা দেখা যাচ্ছে। এখন এইখানে আপনি যেটা বুঝতে পারবেন যে থিমের নাম ছাড়াও আরও কিছু জিনিস কিন্তু আছে, আরও কিছু জিনিস আপনি কিন্তু দেখতে পারবেন। তো কি কি জিনিস আছে সেইটা আমি একটু বলি। অন্য থিমগুলোর ক্ষেত্রে আপনি এটা একটু অন করেন, কয়েকটা জিনিস আপনি দেখতে পারবেন। থিমের নাম দেখা যাচ্ছে, আর একটা জিনিস দেখা যাচ্ছে থিমের ভার্সন, কততম এডিশন, তারপরে দেখা যাচ্ছে থিমটা কারা বানাইছে, মানে থিমটার নির্মাতা কে। তো এই জিনিসগুলো আপনি আপনার এইটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন না। আপনি যখন অন করেন দেখাইতেছে নিউ থিম, এই যে নিউ আন্ডারস্কোর থিম ভার্সনও নাই, আর এই যে বাই হু এইটাও নাই। এইটা যদি আপনি আনতে চান তাহলে আপনার এই যে স্টাইল ডট সিএসএস এর এইখানে একটা মাল্টি লাইন কমেন্ট করতে হবে। সিঙ্গেল লাইন কমেন্ট করতে হইতো এইভাবে, আমি আপনার একটু মনে করায় দিই। যে ধরেন আপনি পিরে যদি কালার করতেন, যে কালার করলাম রেড, এইটারে যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতেন তখন আপনি দিতেন হচ্ছে, আপনি কি দিতেন, এই যে এইটা মাল্টিলাইন কমেন্ট, ঠিক আছে, এইটাই কিন্তু মাল্টিলাইন কমেন্ট, যে আপনার স্টার ইয়া দিয়ে শুরু হয়েছে। আর সিঙ্গেল লাইন কমেন্ট ছিল হচ্ছে মূলত কোনটা, এই যে ডাবল স্ল্যাশ ছিল সিঙ্গেল লাইন কমেন্ট, আপনার লাগবে হচ্ছে মাল্টিলাইন কমেন্ট। তো মাল্টিলাইন কমেন্ট আপনি করলেন, মাল্টিলাইন কমেন্টে এইখানে ঠিক যা যা লেখা আপনার তাই লিখতে হবে, যেটা দেখাবো ওইটা না লিখলে আপনি ওই জিনিসগুলো হবে না। তো কি লিখতে হবে দেখেন,
আপনার লিখতে হবে আর একটু বড় করি, তাহলে আপনি হয়তো লেখাটা পরিষ্কার বুঝবেন। এইটা একটু অফ করে নেই পাশে। এইটা কিন্তু হচ্ছে কোনটার মধ্যে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে। আপনি এখানে লিখবেন থিম নেম, লেখা আপনি এখানে আপনার থিমের নাম লিখবেন। ধরেন কথার কথা আমি দিলাম মাই নিউ থিম, এইচ বড় অত রয়ে গেছে, থিম। এইখানে চলে আসেন, আপনার থিমে চলে আসেন। এইখান থেকে আপনি একটু রিফ্রেশ করেন, দেখেন এইখানে কিন্তু লেখা চলে আসছে মাই নিউ থিম। ফোল্ডারের নামটা চলে গেছে, এখন মাই নিউ থিম লেখা আসছে। ভার্সন কথাটা আসে নাই। তাহলে ভার্সন কথাটা আনতে হলে আপনাকে লিখতে হবে বড় হাত দিয়া ভার্সন। প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাত হবে, নাহলে কিন্তু হবে না। ধরেন আমি বললাম আমার ভার্সন হচ্ছে 1.0। আপনি যদি এখন এইখানে আসেন, এইটারে যদি একটু রিফ্রেশ করেন, ধরেন এইটা কাইটা দেন, এইখানে আপনি একটু এইটার একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করছেন, দেখেন এইখানে আপনার লেখা আসছে ভার্সন 1.0। আপনি যদি এইটারে বলে দেন যে না এটা 3.0, আপনি এইটারে কাটেন, এইখানে আগে রিফ্রেশ করেন, এটা একটু রিফ্রেশ হইতেছে। রিফ্রেশ হওয়া শেষ, থিমটা যদি অন করেন ডিটেলে, আপনি দেখবেন যে ভার্সন 3.0। ঠিক আছে, আপনি দেখতে পাইতেছেন এই যে ভার্সন 3.0। আর একটা জিনিস আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, অ্যানোনিমাস, মানে নাম নাই যার আর কি, বেনামি। তো অন্য থিমগুলো কিন্তু বেনামি না, এদের যারা বানাইছে আছে, এই যে বাই দ্য ওয়ার্ডপ্রেস টিম, এরকম কিন্তু আছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের থিমের মধ্যেও বা এই থিমেও দেখেন যে বাই ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস টিম আছে। আমরা আমাদের অ্যানোনিমাস না, এখানে আমাদের একটা নাম দিতে চাচ্ছি। যদি আপনি সেইটা দিতে চান, আপনি এখানে লিখতে হবে বড় হাতের অথার। অথার মানে হচ্ছে লেখক বা যে তৈরি করছে তাকে বলে অথার। অথার বললে আপনি এখানে বলে দিলেন যে ধরেন বললেন হচ্ছে আপনি এরকম যে বোরহান উদ্দিন ওয়েব ওমেন। এটা যদি আপনি বলেন, এই পাশে আসেন, আপনি এইটারে আগে কাটেন এইখান থেকে। এইবার যদি আপনি রিফ্রেশ করেন, আপনি তারপরে আবার থিম অন করেন, তখন দেখতে পারবেন যে আপনার নতুন থিমের নাম আসছে যেটা আপনি সেট করছেন, তারপরে ভার্সন আসছে, তারপরে বাই বোরহানুদ্দিন ওয়েব ওমেন, এইটাও কিন্তু চলে আসছে। কিন্তু এই থিম অ্যাক্টিভেট করার আগে আপনি অবশ্যই খেয়াল করতেছেন যে থিমের পিছনে কোনো ছবি নেই। অন্য থিমগুলোর পিছনে কিন্তু ছবি আছে। তো ছবি নাই কেন? কারণ আপনি কোনো ছবি দেন নাই। ছবি না দিলে তো ছবি থাকার কথা না। তো ধরেন আমরা এইখানে থিমের একটা ছবি দিতে চাচ্ছি। আমার কাছে আমি অন্য একটা জায়গা থেকে একটা ছবি নিয়ে আসি। আমি তারপর আপনারা বলে দিব যে ছবিটা আপনার অ্যাকচুয়ালি কি সাইজের হইতে হবে। অন্য একটা জায়গা থেকে আমি আগে একটা ছবি নিয়ে আসি। এই ছবিটা ধরেন আমি কপি করলাম, কথার কথা। আমি htdocs-এ ফেরত গেলাম, ওয়ার্ডপ্রেসে ঢুকলাম, তারপর WP কন্টেন্টসে আসলাম, থিমে আসলাম, এবং যেই থিমটা আমি বানাইতেছিলাম নিউ থিম, সেইটার মধ্যে আইসা এই ছবিটারে আমি কি করলাম, পেস্ট করলাম। কিন্তু এই ছবিটার কিছু ডিটেলস আছে, আপনাকে আমি বলি। ছবিটার প্রথম ডিটেল হচ্ছে যে আপনি যদি এই ছবিটা দেখেন, এই ছবিটা আপনার হইতে হবে হচ্ছে একদম 1200x900, 1200x900ই কিন্তু হইতে হবে, এবং এটা পিএনজি ফাইল হইতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে 1200x900, 2 নাম্বার হচ্ছে পিএনজি। 1200x900 হচ্ছে এই যে এই সাইজটা, এইখান থেকে এইখানে হচ্ছে আপনার 900, এইখান থেকে এইখানে হচ্ছে 1200। তো আরেকটা জিনিস যেটা হইতে হবে পিএনজি ফাইল, আর থার্ড হইতে হবে ছবির নাম, যে কোনো নাম হইলে হবে না। আপনার ছবির নামটা কি হইতে হবে? ছবির নাম হইতে হবে স্ক্রিনশট ডট পিএনজি। তাহলে আমি সামনের কথাটা কাইটা দিলাম, এখানে হলো স্ক্রিনশট ডট পিএনজি। এবং আপনি যদি অন্য ফোল্ডারেও যান, এই যে 2024-এ আপনি দেখতে পারবেন যে এইখানে স্ক্রিনশট ডট পিএনজি। ঠিক অনুরূপভাবে আমরা এই জন্যই এইখানেও স্ক্রিনশট ডট পিএনজি এইটাই রাখছি ছবির নাম। এখন যদি আপনি রিফ্রেশ করেন, আপনার ওই ছবিটা আসার কথা,
ওই আগের যে ঝিরঝিরা যে ইয়াটা ছিল সেটা মোটামুটি চলে গেছে, কিন্তু ছবিটা কোনো একটা কারণে হয়তো লোড হয় নাই। হয়তো সেটা ইন্টারনেট কানেকশন বা সামথিং কোনো একটা কিছুর জন্য আমরা একটু আবার দেখি যে কোনো সমস্যা আছে কিনা। না, সমস্যা নাই, স্ক্রিনশট ডট পিএনজি আছে, তাইলে এটা কোনো একটা কারণে লোড হয় নাই। বাট আপনার ছবিটা মূল বিষয় না, মানে আপনার থিমটা কিন্তু এখানে পাইছে। এখন এই থিমটা কি কাজ করবে, কাজের পূর্বে আগে বুঝে নেই যে এই থিমটা যদি আমরা অ্যাক্টিভ করি, এই থিমটা কিন্তু আমরা বানাইছি, মাই নিউ থিম, ঠিক আছে? এইটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে কি হবে, আমরা এইখানে যদি যাই, অ্যাক্টিভেট যাই, এখন মাই নিউ থিম কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু এই যে 2024 না, আগে একটু 2024 অ্যাক্টিভ করি, করার পরে মেন সাইটটাকে আমরা একটু আর একটা ট্যাবে খুলে নিই পাশের। এই দেখেন 2024 হচ্ছে এরকম। এখন এর জায়গায় যদি আমরা অ্যাকচুয়ালি আমাদের থিম যেটা আমরা বানাইলাম, থিমটা কীভাবে বানাইলাম, ওই যে ফোল্ডার টোল্ডার ক্রিয়েট করে মাই নিউ থিম বানাইলাম। তো এই যে এই যে নিউ থিম এটা বানাইলাম। সো এই থিমটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে চাই যে আমাদের পর্দায় অ্যাকচুয়ালি কি আসে। তাই আমরা অ্যাক্টিভ করলাম কোনটা, মাই নিউ থিম, এবং আমরা এখানে আসলাম, আইশ্যাডোরে জাস্ট রিফ্রেশ করলাম। আমরা এখানে সাদা দেখতে পাইতেছি, আমরা কিন্তু কিছুই দেখতে পারতেছি না, একেবারে দবদবে সাদা, কিছুই নেই, কারণ এই থিমটা এখনও আমরা জাস্ট সেট করছি, কিছু বানাইনি। তো চলেন আস্তে আস্তে এই থিমটার উপর একটু কাজ করি। এই থিমটার উপরে কাজ করতে হলে আপনার ইন্ডেক্স ডট, ওই থিমের ইন্ডেক্স ডট পিএইচপিটারে অন করতে হবে। একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। আচ্ছা, একটা ছিল হচ্ছে ওটার মধ্যে স্টাইল ডট সিএসএস, যেটার মধ্যে থিমের নাম দাম আমরা লিখলাম। আর একটা জিনিস ছিল হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। তো ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে অবশ্যই যেহেতু এটা পিএইচপি আমরা খুলে নিই, এবং পিএইচপি খুলে নিয়ে এই পিএইচপিটা ক্লোজ করলাম। এইখানে একটা কিছু আমরা একটু একো কইরা দেখি যে আসলে ঘটনাটা কি ঘটে। একো কইরা এটার মধ্যে আমরা বললাম যে দিস ইজ আওয়ার নিউ থিম, এবং লেখাটা অনেক ছোট দেখা যাবে যদি আমরা এটাতে H1 ট্যাগে না দেই। H1 দিয়ে দিলাম, লাস্টে এইটার মধ্যেও আমরা কি করলাম, এই H1 দিয়ে দিলাম। এখন যদি জিনিসটা রিফ্রেশ করি দেখবেন যে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকা ইন্ডেক্স ডট এইচটিএমএল কিন্তু, মানে সরি, ইন্ডেক্স ডট পিএইচপি কিন্তু আমাদের কাছে এখন অন হচ্ছে, এটা আমরা দেখতে পারতেছি। তাইলে বোঝা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসে থাকা যে হোম পেজটা, হোম পেজের কাজ করতেছে হচ্ছে আমাদের মূলত এই ইন্ডেক্স ডট পিএইচপিটা এখন হোম পেজের কাজ করতেছে, যখন আমরা আমাদের এই এই যেই থিমটা আমরা বানাইছি ওইটারে যখন আমরা অ্যাক্টিভ করতেছি। কেউ কি জয়েন করছে নতুন? না। আচ্ছা, তো এই জিনিসটা ওই থিমটাকে মূলত হচ্ছে ব্যবহার করতেছে। এখন থিমের কিছু উপকারিতা অপকারিতা, মানে বানানো থিম কি কি কাজ করতে পারে সেইটা দেখার জন্য আমরা ঝটপট পেজে না পোস্টে চলে যাই, কয়টা পোস্ট বানায় ফেলে। পোস্ট তো আমাদের নাই, আমরা 2-3টা পোস্ট বানাই। তো পোস্ট আমরা এখানে এইটারে বললাম যে, ধরেন বললাম যে নিউ নিউ ওয়ান পোস্ট, অর্থাৎ নিউ ওয়ান পোস্ট। এইটা এই পোস্টের মধ্যে আমরা কিছু লরেম ইপসন দেখায় দিব। তাহলে লরেম ইপসাম এইটা আমরা দেখায় দিলাম। এই জন্য কিছু লরেম ইপসন আমরা একটু কপি করে আনি ipsum.com থেকে। তো ধরেন এই যে আমরা 2 প্যারা লরেম ইপসন কপি করে আনলাম, সেইটাকে আমরা কি করলাম, যে পোস্টটা বানাইতেছি ওইটার মধ্যে পেস্ট করলাম, এই পাবলিশ করে দিলাম। এটা আমাদের একটা পোস্ট পাবলিশ হলো, এবং আমরা পোস্টে ফেরত যাই, আমরা আরেকটা পোস্ট একটু বানাই। এইখানে এই পোস্টটার নাম দিলাম যে ওল্ড পোস্ট, আর এইখানে আমরা এক প্যারা লরেম ইপসাম কপি করে মানে পেস্ট করলাম, এবং এইটারও আমরা পাবলিশ করলাম। এখন দেখেন আমরা 2টা পাবলিশ করার পরে এখানে আমাদের কাছে 2টা পোস্ট আছে, কিন্তু হোমে আমরা যদি এখানে রিফ্রেশ করি কিন্তু কোনো পোস্ট দেখাচ্ছে না। তো আগে আমরা
পিএইচপির একটা লুপের কথা একটু দেখে আসি, এটা আমাদের খুব দরকার। আমরা কিন্তু একটা লুপ শিখছিলাম পিএইচপিতে, ফর লুপ, আপনাদের মনে আছে কি না আমার ঠিক ইয়া নাই। ফর লুপ নামের একটা লুপ ছিল, যেটাতে আপনি লুপ করে বিভিন্ন জিনিস দেখাইতে পারতেন। কিভাবে? আপনার লেখা লাগতো যে ফর লিখতেন, ফর লেখার পরে আপনি এরকমভাবে বলতেন যে আচ্ছা এক্স মানে আই, ধরলাম যে আই আপনার 0-র সমান, আই যতক্ষণ পর্যন্ত 6-এর থেকে ছোট এবং আই প্লাস প্লাস। আচ্ছা, কে জন্য এই পাশে আসছে, আমি একটু একসেপ্ট দিয়ে নিই। না, কাউরে তো দেখতেছি না। আচ্ছা, তাইলে এখন আপনি যদি আই রে প্রিন্ট নেন, একো করেন, একো কারে করবেন? একো কথার কথা, আপনি একো করলেন হচ্ছে আই রে একো করলেন, তাহলে আই রে একো করবেন কিভাবে? আপনি এইটা দিলেন, দিয়ে এইটার মধ্যে h1 ট্যাগ দিলেন, অবশ্যই কিন্তু h1 ট্যাগটা ক্লোজ করতে হবে। এর মধ্যে আপনি এই স্ট্রিং লিটারাল দিয়া আপনি বলে দিলেন যে আই রে প্রিন্ট দাও, এবং এখানে লাস্টেরটা ইয়া দিতে হবে, সেমিকলন। এইটা যদি আপনি করতেন তখন আপনি কি হইতো, কোনটা, এই যে ওয়ার্ডপ্রেস, এইখানে যদি আমরা রিলোড নেই আমরা দেখতে পাবো যে 0 থেকে আমরা 5 পর্যন্ত প্রিন্ট পাইতেছি। আর একটা লুপ আছে, অনেকটা দেখতে এইটার মতোই, মানে অনেকটা এইটার মতোই কাজ করে কিন্তু একটু আলাদা। সেই লুপটার নাম হচ্ছে ওয়াইল লুপ। ওয়াইল লুপটা কিভাবে কাজ করে? অনেকটাই এরকম। ওয়াইল লুপটা আপনার কাজ করে হচ্ছে অনেকটা এইভাবে, আপনি যদি এটা কাইটা দেন, আপনি বলেন যে ওয়াইল, ঠিক আছে, আপনি এই ওয়াইলের মধ্যে, ওয়াইলের আগে আপনি একটা ভ্যারিয়েবল নিয়ে নেবেন, তো ভ্যারিয়েবলটা দিবেন হচ্ছে আই, আই বললেন 0, 0 বলার পরে ওই আগের মতোই কিন্তু এটা, ঠিক আছে, আপনি এইটার মধ্যে কন্ডিশনটা দিবেন, যে আপনি বলবেন ওয়াইল আই ইজ লেস দেন 6, ঠিক আছে, লেস দেন 6, এইখানে আপনি কি করবেন, একো কইরা দিবেন, একো, একোর মধ্যে আপনি বলে দিবেন যে h1 একটা আর h1 ক্লোজ, এইখানে আপনি স্ট্রিং লিটারাল অন কইরা বলে দিলেন যে প্রিন্ট নিতে চাচ্ছেন আই রে, এই যে প্রিন্ট নিতে চাচ্ছেন আই রে, এবং লাস্টে এসে আপনাকে কি বলতে হবে যে আই প্লাস প্লাস, ওই আগের মতোই হুবহু। আমরা এটা কাজ করে কিনা এর জন্য এটা একটু বাড়ায় দিলাম 8, তার মানে এটা 7 পর্যন্ত প্রিন্ট করার কথা। এটা রিফ্রেশ নিলে যে দেখতেছেন আর একটা বাড়ছে, 7 পর্যন্ত প্রিন্ট নিছে। এইভাবে মূলত আপনার এইটা কাজ করে। কোনটা কাজ করে? এই যে ওয়াইল লুপটা কাজ করে। তো একই রকম, মানে ওই যে আপনার ফর লুপের মতো হুবহু, কিন্তু এটা লেখার ক্ষেত্রে ওয়াইল লেখে। আর কন্ডিশনটা এটার মধ্যে দেয় যে কতক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট নেবে, যতক্ষণ পর্যন্ত আই হচ্ছে 8-এর থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হবে। কারণ যখনই আই 8 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, কারণ আই তো তখন 8-এর সমান হয়ে গেল, তো 8-এর সমান তো আর কখনো 8-এর থেকে ছোট না, 7 হলো 8-এর ছোট, এই জন্য এইটা প্রিন্ট হয়েছে। এখন ওয়াইল লুপটা আমরা কি করব, মানে কেন এই কষ্ট করে ওয়াইল লুপটা আমরা একটু দেখলাম বা মনে করলাম, কারণ এই যে থিম টিম বানাইতে গেলে আপনার অনেক সময় পোস্টগুলোরে অনেক গুচ্ছ গুচ্ছ আকারে দেখাইতে হইতে পারে, পোস্টটাকে আপনার পেজের মধ্যে দেখাইতে হইতে পারে। ধরেন এটা আপনার হোম পেজ, এটার মধ্যে আপনি কতগুলো পোস্ট করছেন, এই যে 2টা পোস্ট করে ফেলেছেন অলরেডি, তো 2টা পোস্ট আপনি দেখাবেন না, তো এই জন্য আপনার কি করলাম, আমরা ওই 2টা করলাম। ধরেন এইবার আমরা এটাকে কাইটা দিই, ওয়াইল লুপের এইটা, এই এতটুকু কাইটা দিয়া এইখানে ওয়ার্ডপ্রেসের একটা স্পেশাল ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে হ্যাব, ঠিক আছে, এই হ্যাবের পরে আছে পোস্টস, হ্যাব পোস্টস দিয়া আপনাকে কল করতে হবে, যে কল করে দিছে, এবং এইটার ভিতরে আপনি কি দেখাবেন, এইটার ভিতরে এই যে হ্যাব পোস্টস দিলেন, এই হ্যাব পোস্টস দেওয়ার পরে আপনি এইটার ভিতরে দিবেন যে হচ্ছে দা পোস্ট। আপনি দা পোস্টে যদি এখানে প্রিন্ট করেন, দেখেন আপনার এই পাশে কি আসে, এই পাশে কিছুই আসে নাই। তো কিছু না আসারও বিশেষ কারণ আছে, সেই দিকটা আমরা এখন একটু দেখব।
আমরা প্রথমে দা পোস্টস রে এটার মধ্যে কি করলাম, হ্যাঁ পোস্টের পরে হ্যাঁ দা পোস্টস রে আমরা করলাম। এখন এইটা যেটা দেখবো সেটা আমাদের একটু মাথা হালকা পাতলা ঘুরাইবে। এটার মেন কারণ হচ্ছে এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। খেয়াল করেন এই যে এইটা হচ্ছে পিএইচপির ক্লোজিং ট্যাগ। পিএইচপির ক্লোজিং ট্যাগের একটা কারণ আছে। আপনি যদি কোনো এইচটিএমএল ট্যাগ লিখতে চান তাইলে অবশ্যই সেই জিনিসটা কি করতে হবে, যে পিএইচপির ক্লোজিং ট্যাগের পরে হইতে হবে। এটা কিন্তু মাথায় একটু দেখেন। পিএইচপির পরে যদি আপনি কোনো এইচটিএমএল ট্যাগ দিতে চান, ধরেন H2 এইটা যদি দিতে চান তাহলে অবশ্যই সেটা পিএইচপির বাইরে হইতে হবে। পিএইচপির মধ্যে আপনি কখনোই এই যে ধরেন H2 এইভাবে দিতে পারবেন না, সেটা কিন্তু সাজেস্টও করতেছে না, খেয়াল করছেন। কিন্তু বাহিরে আইসা যদি আপনি বলেন যে H2 তাহলে কিন্তু সেটা সাজেস্ট করে। তার মানে আপনি পিএইচপির মধ্যে থাকা মানে পিএইচপি তো এইখান থেকে এইখান পর্যন্ত এইটার মধ্যে না থাকা মানে এইটার মধ্যে থাকা অবস্থায় আপনি কোনো এইচটিএমএল ট্যাগ লিখতে পারবেন না। এই জন্য এইটার বাহিরে লেখার জন্য আমরা যেহেতু এখন এইচটিএমএল ট্যাগ লিখব, সেই ক্ষেত্রে দেখেন সাজেস্ট করতেছে যে এইটা দিয়ে বাইর হইতে বলতেছে পিএইচপির মধ্যে থেকে। তাহলে আমরা বাইর হইলাম, বাইর হইয়া নিচে আমরা এখন কি করতে পারতেছি, দেখেন এইচটিএমএল ট্যাগ খুলতে পারতেছি। আমরা এইটা বাইর হয়েছি ভালো কথা, আর আরেকটা এইচটিএমএল ট্যাগের শুরুটা করছি, তাহলে পিএইচপি। এখন দেখেন এটা মজার জিনিস হচ্ছে আমরা উল্টাটা করছি, এই জায়গায় দিছি শুরুটা দিছি শেষে আর শেষেরটা দিছি শুরুতে। এটার মেন কারণ কি, পিএইচপি রে বুঝাইতে চাচ্ছি যে যে তোমার এইখানে একটা পিএইচপি শেষ হয়েছে আর এইখানে আরেকটা শুরু হয়েছে। কারণ কি, তাইলে আমি এটার মাঝখানে H1 ট্যাগ দিতে পারবো, মানে আরেকটা পিএইচপি শুরু এবং শেষের মাঝখানে যাতে আমি এইচটিএমএল ট্যাগ দিতে পারি। এই জন্যই কিন্তু এই হাবিজাবি কার্যকলাপটা মূলত আপনার করা। তো এখন আপনি ধরেন H2 ট্যাগ দিলেন, H2 ট্যাগ বসে বললো, কারণ কি আমরা জাস্ট এই যে এটা দিছি এই কারণে। H2 ট্যাগ দেওয়ার পর আমরা যদি এখানে বলি যে ধরেন হ্যালো বলে দিলাম, হ্যালো। এই পাশে এসে যদি আমরা জাস্ট একটু রিফ্রেশ করি দেখবেন দুইবার হ্যালো আসছে। এই দুইবার হ্যালো কেন আসলো, কারণ হচ্ছে এই যে হ্যাপ পোস্ট এই জিনিসটা লুপ করতেছে পোস্টের মধ্যে। এই জিনিসটা লুপ করতেছে মানে পোস্টের সংখ্যা দুইটা, তাই দুইবার এটা পোস্টের মধ্যে দিয়া লুপ করছে। তো লুপ করে জিনিসটা লেখা আসছে হ্যালো। শুধু যে আপনার পোস্টের মধ্যে দিয়া এই হ্যালো লেখাটা আসছে বিষয়টা কিন্তু তাও না। আমরা এখন চাইলে পোস্টের যে টাইটেলটা মানে পোস্টের তো একটা নাম দিছি আমরা, যে ধরুন ওল্ড পোস্ট নিউ পোস্ট, এইটাও আনতে পারি যদি আমরা আনতে চাই। তাহলে সেইটা আনার পদ্ধতিটা হচ্ছে এইচটিএমএল এর ওয়ার্ডপ্রেসের যেহেতু আপনার একটা নিজস্ব ফাংশন আমরা দিলাম হ্যাপ পোস্ট, সেটা কিন্তু নর্মাল পিএইচপির ফাংশন না। এই জন্য পোস্টের আবার একটা ফাংশনও আছে, সেইটাও কিন্তু আমরা চাইলে এখন আনতে পারবো। সেটা কেমনে আনে, সেইটা আনতে হলে আমাদেরকে এইটার ভিতরে যাইয়া আমরা আরেকটা পিএইচপি ট্যাগ খুলে নিলাম। ধরেন এই এই দিলাম পিএইচপি, এইটার আবার একটু ক্লোজও করতে হবে এই। তাহলে এইটা হচ্ছে সেইটার মাঝখানের জায়গা, মানে এই পিএইচপি শুরু পিএইচপি শেষ। এইটার মধ্যে আমরা একটা ট্যাগ কিন্তু চাইলে এখন ব্যবহার করতে পারবো, সেটার নাম হচ্ছে দা আন্ডারস্কোর টাইটেল, এবং সেটা কল করতে হবে, কিন্তু কল না করলে কাজ করবে না, এবং লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখন যদি আপনি এইখানে আসেন এবং রিফ্রেশ করেন তাহলে দেখতে পারবেন যে কি ঘটনা ঘটছে। আমরা যে দুইটা পোস্ট দিছিলাম সেই দুইটা পোস্টের কিন্তু দুইটা ট্যাগ মানে দুইটা টাইটেল কিন্তু বসে পড়ছে। কিভাবে বসছে, ওই যে সে প্রথমে আপনার এইচটিএমএল এর পোস্টগুলো ওয়ার্ডপ্রেসের পোস্টগুলোর সবগুলোর ধরছে, সেগুলোর মধ্যে লুপ করতেছে। ওই লুপ করা অবস্থায় সে আবার কি করছে, যে পোস্টগুলোরে নিছে, সেই প্রত্যেকটা পোস্টের মধ্যে থাকা টাইটেল যেগুলো আছে, টাইটেল মানে হচ্ছে পোস্টের যে নামগুলা, সেগুলারে সে
জাস্ট আপনার দেখায় দিছে। শুধু কি সে ওইটুকুই দেখাইতে পারবে? সে কি পোস্টের ভিতরের লেখাগুলো দেখাইতে পারবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পোস্টের ভিতরের লেখাও দেখাইতে পারবে। তাইলে আপনাকে ওইভাবেই লেখা লিখতে হবে, ঠিক যেইভাবে আপনি এই জায়গায় লিখছেন। তাইলে কি করতে পারেন, আপনি এইখানে দেন যে পি, দিলেন পি, এইটারে জাস্ট আপনি কাট করে নেন। এইটারে আপনি এই যে কপি দিলাম, এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এইখানে দ্য টাইটেল আমি দেখাবো না, এইখানে এই ভিতরের লেখাটারে বলা হচ্ছে কন্টেন্ট। এই যে আমি জাস্ট দ্য কন্টেন্ট দেখাই দিলাম। এখন দেখবেন যে আমি যদি করি, রিফ্রেশ করি, ওই যে ওল্ড পোস্টের মধ্যের কন্টেন্টটা, নিউ পোস্ট এবং নিউ পোস্টের মধ্যের কন্টেন্টটা কিন্তু এইখানে অটোমেটিক্যালি আপনার চলে আসছে। এটা হোম পেজে, ওয়ার্ডপ্রেসের হোম পেজে দুইটা জিনিস আমার চলে আসছে। এই অবস্থায় আপনি বুঝে গেছেন যে কি হইতেছে। ওই পোস্ট, আমি যে পোস্টগুলো দিছি লেখাগুলো ওইগুলোর মধ্যে থেকে আসতেছে। পোস্টের টাইটেলের জন্য পোস্টের টাইটেল আসছে, সেটা হচ্ছে কই গেল, এই যে পোস্টের টাইটেলটা আসছে। আর পোস্টের তারপরে যেহেতু পোস্টের কন্টেন্ট দেখাইছি, কন্টেন্টের জন্য কি হয়েছে, এই পোস্টের ভিতরের লেখাটা আসছে। এবং আমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর একটা দিলাম। ধরেন আমরা এইচআর দিলাম। এইচআর তো হচ্ছে হরাইজন্টাল রুলার, মানে একটা লম্বা লাইন, প্রত্যেকটা পোস্টের পরে একটা লম্বা করে লাইন থাকবে। এই যে লম্বা একটা লাইন আসলো এই পোস্টের জন্য উপরের, আর এই পোস্টের জন্য নিচে একটা লম্বা একটা লাইন। এখন প্রশ্ন হলো এই পোস্টার মধ্যে আমরা এই পোস্টটা শুধুমাত্র এই পোস্টারে কিভাবে অন করব। আমাদের তো এইটা পোস্টটা দুইটাই হোম পেজে চলে আসলো, দুইটা পোস্ট, কিন্তু সাধারণত আমরা তো পোস্টের মধ্যে ক্লিক করলে ওই পোস্টারও আলাদা করে দেখতে পারি। যে ক্লিক করলাম, দেখেন পোস্টে আনলাম কিভাবে। আমি একটু ব্যাকে যাই। আমরা যদি এই যে ওল্ড পোস্টের মধ্যে ভিউ নামের একটা জায়গা আছে, এটা যদি ওপেন করে খুলি, দেখতে পারবেন যে সিঙ্গেল পোস্টও কিন্তু চাইলে এখন দেখা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এইখান থেকে আমরা সিঙ্গেল পোস্টে যাব কিভাবে, হোম পেজ থেকে সিঙ্গেল পোস্টে কেমনে যাওয়া যায়। হোম পেজ থেকে সিঙ্গেল পেজে যাইতে হলে আমাদেরকে একটা লিঙ্ক বানাইতে হবে, যেই লিঙ্কটা ধইরা আমরা হোম পেজ থেকে চাইলে সিঙ্গেল পোস্টে কিন্তু যাইতে পারবো। তো সেইটা কিভাবে করব, সেইটা করার খুব সোজা, সেটা অত কঠিনের কিছু নাই। সেটা আপনার যেই কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনি চাইলে ধরেন এই পোস্টার এই ট্যাগটারে আপনি একটা লিঙ্ক ট্যাগ বানাইতে পারেন এ দিয়া। তাই ওই জন্য আমরা এটারে আগে ধরেন কন্ট্রোল এক্স দিয়া কাট করে ফেলাইলাম, এ বসাইলাম, এ যেহেতু একটা লিঙ্ক ট্যাগ, এইটার মাঝখানে এটা প্রেস করলাম। এখন যদি রিফ্রেশ করি দেখবেন যে এই H1গুলা লিঙ্ক হয়ে গেছে, কিন্তু এটাতে চাপ দিলে কোথাও যাচ্ছে না, কারণ আমরা H1 রে কোথাও যাইতে বলতেও আসি না। H1 রে তো আমাদের কোথাও একটা জায়গায় যাইতে বলতে হবে, নাইলে কিন্তু লিঙ্ক কাজ করবে না। তো কোথায় যাইতে বলবো, আমরা এখন ওরে বলবো যে তুমি ওই লিঙ্কটা দিয়ে দেব, বলবো যে তুমি PHP এইটাতে যাও। এইটা আবার ক্লোজও করি, দাঁড়ান, ক্লোজ করলাম। এইটার মধ্যে আবার আরেকটা ওয়ার্ডপ্রেসের ফাংশন আছে, যেই ওয়ার্ডপ্রেসের ফাংশনটা এখানে ব্যবহার করলে আমরা ওই জায়গায় যাইতে পারবো। সেটা হচ্ছে আপনার লিখতে হবে এই যে সাজেস্ট করতেছে পারমা লিঙ্ক। এই দি পারমা লিঙ্ক নামের ফাংশনটাতে যদি আপনি চাপ দেন, তাইলে কি হবে ঘটনা, এটা একটু রিফ্রেশ করেন। আগে এখানে ক্লিক করলে কোথাও যাইতো না, এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখবেন যে সে ওই পোস্টারই ডিটেল পেজে কিন্তু যাচ্ছে। মানে এটা ব্যাপারটা বুঝেন যে এইখানে এই যে ইউআরএলটা দেখেন, এই ইউআরএলটা আছে ওয়ার্ডপ্রেস, এখানে কিন্তু আর কোনো ওয়ার্ডপ্রেস মানে কোনো লিঙ্কিং নাই। আমরা জাস্ট যদি এটাতে এখন ক্লিক করি, সে এখন দেখেন যে ওয়ার্ডপ্রেসের পরে অন্য একটা জিনিসটা কিন্তু সে অন করতেছে। কি অন করতেছে, যে আজকের তারিখ যখন পোস্টটা তৈরি হয়েছে এবং পোস্টের নাম, এই যে পোস্টের নাম দেয়া আছে আজকে এই যে ওল্ড পোস্ট। আবার ব্যাক করলে আমরা হোমে যেতে পারতেছি। আবার নিউ ওয়ান পোস্টেও যদি আমরা ক্লিক করি দেখবেন যে এই যে সে নিউ ওয়ান পোস্ট, এই পোস্টটার মধ্যে কিন্তু সে যাইতে পারতেছে। তার মানে আমরা এখন হোম থেকে আলাদা আলাদা পোস্টে যাইতে পারতেছি।
কিন্তু হোম থেকে আলাদা আলাদা পোস্টে আমাদের যাইলেই কিন্তু জিনিসটা হবে না। 6 মিনিট আছে, আমার একজন কেউ মনে করায় দিয়েন এই সেশনটা শেষ হওয়ার 1-2 মিনিট আগে নতুন লিঙ্কের জন্য। তো বলতেছিলাম যে এই যে আমরা যখন ক্লিক করতেছি তখন আমরা যাইতে পারতেছি, কিন্তু এইটার কোনো যুক্তি নাই যে এইটারও আমি লিঙ্ক করে রাখবো। এইটার লিঙ্ক করাটা একটু বিশ্রী দেখাইতেছে। মানে হোমের মধ্যে লিঙ্ক থাকুক তাহলে আমি লিঙ্কে ক্লিক করলে ওই পোস্টে যেতে পারতেছি, কিন্তু পোস্টের মধ্যে লিঙ্ক থাকলে এইটা তো কোথাও নিবে না। এইটারে লিঙ্ক করার আমি কোনো মানে কারণ দেখি না। তো এই জিনিসটা যাতে লিঙ্ক টুক না থাকে, মানে পোস্টের মধ্যে ডিটেল পোস্টে ঢোকার পরে যাতে লিঙ্কটা না দেখায়, এই জন্য একটা কাজ করা যাইতে পারে। তো সেইটা কি একটু দেখাই। এইখানে আপাতত আমরা এই যে নিউ থিমের মধ্যে 3টা জিনিসই কিন্তু আছে, index.php, তারপরে style.css, আর ওই যে আমাদের স্ক্রিনশট। তার মানে index.php আমাদের কি জেনারেট করতেছে, আমাদের হোম পেজটা জেনারেট করতেছে। এইখানে ক্লিক করলে আমরা যাইতে পারতেছি আছে কোথায়, ওই একটা পোস্টের মধ্যে। আমরা চাচ্ছি যে ওই পোস্টের মধ্যে এই লিঙ্কটা দেখাইতে চাচ্ছি না, লিঙ্ক আকারে না, নর্মাল HTML ট্যাগ থাকুক কিন্তু লিঙ্ক থাকবে না, এ ট্যাগ থাকবে না। মানে সোজা কথা, এই যে মধ্যে এই যে H2 মধ্যে যে আবার লিঙ্ক ট্যাগ দিছি, এই জিনিসটা আমরা করতে চাচ্ছি না। তাহলে না করতে যদি আমরা চাই, তাহলে যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হচ্ছে এই প্রত্যেকটা পোস্টে একটা একটা করে পাওয়া উচিত। তাহলে প্রত্যেকটা পোস্টে যদি কোনো কিছু দিয়ে পাইতে হয়, আপনাকে আরেকটা ফাইল খুলতে হবে এই নিউ থিমের মধ্যে, এবং এটার নাম এইটাই হইতে হবে, এইটা না হইলে কাজ করবে না। এটার নাম দিতে হবে single.php, এবং single.php-তে আপনি এই যে এই ট্যাগটারে কপি করে আনেন, ইন্ডেক্স থেকে কপি করে না, এইখানে আপনি জাস্ট পেস্ট করেন, করছেন, কোনো অসুবিধা নাই। এখন আপনি জাস্ট এই যে এ ট্যাগটা কাইটা দেন। এই এ ট্যাগটা আপনি কি করলেন, এইখানে এইটার একটু অফ করি, নাহলে বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এ ট্যাগটা এখান থেকে উঠাই দিই, তাহলে এ ট্যাগ শুরু হইতেছে এতটুক থেকে এতটুক, আমরা এ ট্যাগটা সরাইলাম, আর এইখানের এই এ ট্যাগটাও কিন্তু সরানো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এ ট্যাগটা সরাই দিলাম। সিঙ্গেলের মধ্যে এ ট্যাগটা নাই, আর index.html এর মধ্যে আছে। এখন এখানে রিফ্রেশ করি, এখন দেখেন এই যে পোস্টে আছি, ওল্ড পোস্টে আছি, এইখান থেকে যদি আমি ক্লিক করি, এই যে পোস্টের ভিতরে ঢুকলো এইটার মধ্যে কিন্তু আর এইটা আর লিঙ্ক ট্যাগ নাই। অনুরূপভাবে আমি যদি নিউ ওয়ানের মধ্যে পোস্টেও ক্লিক করি, দেখবেন এইখানেও কিন্তু আর লিঙ্ক ট্যাগটা নাই। তার মানে হচ্ছে যে এই যে সিঙ্গেল জিনিসটা আসতেই আছে আপনার ইয়া থেকে, কোথা থেকে, এই সিঙ্গেল জিনিসটা এক একটা পোস্টের ডিটেল পেজরে নিয়ন্ত্রণ করে। বিশ্বাস না করলে আপনি এই পিএইচপির উপরে একটা লেখা লিখে দেন, বলেন H1, এইটার মধ্যে আপনি বলে দেন দিস ইজ এ ডিটেইলস অফ পোস্ট পেজ, মানে পোস্ট পেজের ডিটেল পেজ। আপনি এখন এখানে ব্যাক করেন, দেখেন এখানে কিন্তু কোনো লেখা টাকা নাই। আপনি ওল্ড পোস্টে ক্লিক করছেন, এখানে কিন্তু ওল্ড পোস্টটা নিচে আছে, কিন্তু উপরে একটা লেখা আছে দিস ইজ এ ডিটেল অফ পোস্ট পেজ। এই কথাটা কিন্তু আসতেছে single.php থেকে। তার মানে আপনি এখান থেকে বের হয়ে যান, এইখানে যদি যায় আবার ক্লিক করেন। হ্যাঁ স্যার, ওই লিংকের সময় শেষ হয়ে যাইতেছে। জি স্যার, 2 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এটা কাইটা দিতেছি, আর একটা লিংক দিতেছি। জি স্যার।
হ্যাঁ তো বাপু, অনেক দূর থেকে শোনা যায় একটু। হ্যালো। স্যার, কালকের ভিডিওটা তো দিলেন না ইউটিউবে। কালকের ভিডিওটা চাইছিলাম যে আজকে আপনার ওই যে ওই যতটুকু লাস্টে আপলোড করতে পারি নাই ওইটা মিলে একাইটা হয়তো দিতাম, কিন্তু আজকেও তো নেটের অবস্থা একই রকম। ওই যে সাবমেরিন কেবল ছিঁড়ে গেছে আমাগো, ও, নেট খুব বুঝছি। দুর্বল। যাই হোক, ঠিক আছে। আজকে দিয়ে দিব ওইটা, ওই ভিডিও দিয়ে দিব, এটাও একসাথেই দিয়ে দিব দুইটা। আচ্ছা। স্যার আবার কয় মিনিটের লিংক দিলেন? আপু কয় মিনিটের কইতে পারি না, এরা কতক্ষণ এই যে দিছে হচ্ছে 49 মিনিটের লিংক দিছে এবার। ওই স্যার তো 1 ঘন্টা। হ্যাঁ তাহলে 1 ঘন্টা। তাহলে কি আরো 1 ঘন্টা ক্লাস নেবেন? না আজকে এত বেশি করান যাব না, পরে থিম মিম তো। 3টা তো হইলে স্যার ভালো হইতো। হ্যাঁ 3টার থেকে হইলে 3টার থেকে ক্লাস হলে হ্যাঁ। আপু আমাদের লোডশেডিং থাকে তো 3টা পর্যন্ত, মানে কিছু কিছুই থাকে না, বাসায় কারেন্ট মারেন্ট যায় আসে যায় আসে। এখন আধা ঘন্টা 1 ঘন্টা করে প্রায় প্রত্যেক দিন থাকে না। ঠিক আছে স্যার। আচ্ছা দেখি। ও কালকে একটা বিশেষ কাহিনী আছে, সেটা ক্লাসের শেষে জানাইতেছি। আপাতত আগে এই জিনিসটা একটু শেষ করি। তো যেই জিনিসটা আপনাদের বুঝাইতে চাচ্ছিলাম যে খেয়াল করেন, মানে এখন কিন্তু এইখানে মানে আমাদের যে থিমের যে ফোল্ডারটা, সেই ফোল্ডারের মধ্যে index.php ফাইলটা নিয়ন্ত্রণ করতেছে আপনার হোম পেজটাকে, অর্থাৎ এই পেজটাকে। আর আপনি যদি কোনো পোস্টের মধ্যে প্রবেশ করেন, সেইটাকে নিয়ন্ত্রণ করতেছে কে? এই যে সিঙ্গেল ডট পিএইচপি, অর্থাৎ সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে আপনি যাই করতেছেন না কেন সেইটা আপনার দেখা যাচ্ছে হচ্ছে ওই ইয়ার মধ্যে। এই যে সিঙ্গেল ডট পিএইচপির উপরে এই লেখাটা আছে, এটা হোমে নাই, এই জন্য প্রত্যেকটা সিঙ্গেলের মধ্যে আপনি ওই লেখাটা কিন্তু দেখতে পারতেছেন। কোথায়? এখানে বেরোয় গেলাম, দেখলেন নিউ ওয়ান পোস্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে উপরে দিস ইজ এ ডিটেল পোস্ট অফ পেজ। আর এইখানে ওল্ডের মধ্যেও দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ ডিটেল পোস্ট পেজ, ঠিক আছে, দেখতে পারতেছেন। এখন ধরেন এইটা তো পোস্টের হিসাব গেল। পোস্টের হিসাব গেলে আপনার মনে রাখতে হবে যে ওয়ার্ডপ্রেসে কিন্তু আরও একটা জিনিস আছে পোস্ট ব্যতীত, সেটারে বলে পেজ। আলাদা আলাদা পেজ। ধরেন আমরা এখানে কয়েকটা পেজ বানাইয়েই ফেলাই। আমরা যদি একটা পেজ বানাইলাম, অ্যাবাউট নামের একটা পেজ থাকলো, এখানে হাতে লিখে দিলাম যে দিস ইজ দি অ্যাবাউট পেজ অফ দ্য ওয়েবসাইট, লিখে দিলাম, দিয়া পাবলিশ করে দিলাম। আর আরেকটা পেজ বানাই অন্তত, নাইলে এটা দুইটা না হইলে অ্যাটলিস্ট বোঝা যাবে না ব্যাপারটা। এইখানে বলে দিলাম যে এটা ধরেন সার্ভিস নামের একটা পেজ আছে, তো এইখানে বলে দিলাম যে দিজ আর দি সার্ভিসেস দ্যাট আওয়ার ওয়েবসাইট অফার্স, বলে দিলাম। এই কথাটা বললাম এখানে। দেখি তো আমাদের নিচে লরেম ইপসন কপি করা আছে কিনা। না, লরেম ইপসন নাই কপি করা, তো এটা কাজ করবে না, এটা আমরা ডিলিট করে দিলাম। এইটা থাকলো 3টা ডট, এইটা দিয়া পাবলিশ। এখন দেখবেন যে আমাদের কিন্তু আলাদা আলাদা এখন 2টা পেজ আছে। পেজ চাইলে কিন্তু যাওয়া যাচ্ছে কিভাবে, এই যে দিয়ে দিতেছি আমরা কি এইখানে বললাম যে অ্যাবাউট পেজে যদি ভিউ করি, খেয়াল করেন তাহলে যে লিঙ্কটা খেয়াল করেন কি আসে, ওয়ার্ডপ্রেস, তারপরে আসে হচ্ছে যে ইন্ডেক্স পিএইচপি, তারপর আসে অ্যাবাউট। এখন সেই কথা হচ্ছে যে সাপোজ আপনি যদি পোস্টের পাশাপাশি আপনার আলাদা আলাদা পেজগুলারে যদি দেখাইতে চান, সেইটারে আপনি কেমনে দেখাবেন? সেইটারও দেখানো ওয়ে আছে। সেটা হচ্ছে আপনি আগে লুপ করছিলেন পোস্টের উপরে, এখন আপনি লুপ করেন পেজের উপরে। আপনি বললেন যে হ্যাভ এই যে আন্ডারস্কোর, ও না, হ্যাভ আন্ডারস্কোর এটা দেয়া লাগবে না, আপনি জাস্ট এটা কাইটা দেন, সমস্যা নাই। এই অবস্থাতে আপনি লুপ করবেন কার উপরে? ওই লুপ না, আপনি সিঙ্গেল পেজরে পাওয়ার জন্য, এক একটা পেজরে পাওয়ার জন্য আপনি এখন একটা কাজ করতে পারেন, একটা
ই নাম একটা ফাংশন বানায় ফেলতে পারেন। সেই ফাংশনটা কি, মানে সরি সেই ফাইলটা কি, এই নিউ থিমের মধ্যে আপনি বানায় নিলেন। এক একটা পোস্টের জন্য বানাইছেন সিঙ্গেল, আর এক একটা পেজের জন্য বানাইতে হবে যে পেজ ডট পিএইচপি, এইটা বানাইলেন। বানানোর পরে এইখানে আপনি সিঙ্গেল থেকেই এই জিনিসটা কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে এসে আপনি এখানে পেস্ট করলেন। পেস্ট করার পরে এইখানে আপনি জাস্ট এটার প্রথমে একটা ট্যাগ দিয়ে দিলেন h1। এই ট্যাগে বলে দিলেন যে দা পেজ, এটা পেজ আকারে থাকলো। এখন আপনি দেখবেন যে ওই জিনিসটা মূলত নিয়ন্ত্রণ নিচ্ছে হচ্ছে এক একটা পেজের। আপনি এখানে একটু রিফ্রেশ নেন, এইখানেও একটু রিফ্রেশ করেন। এইখানে আপনি জাস্ট এটা ভিউ করেন, দেখেন কি আসে। আপনি যখন ভিউ করতেছেন দেখেন যে এইটার নিয়ন্ত্রণ নিচ্ছে মূলত কোন জিনিসটা নিয়ন্ত্রণ নিচ্ছে, মূলত হচ্ছে আপনার এই পেজ ডট পিএইচপি থেকে এখন কিন্তু পেজগুলো আসতেছে। ঠিক আছে, পেজ ডট পিএইচপি থেকে পেজগুলো আসতেছে, কারণ কি যে অ্যাবাউট পেজে লেখা আছে দেখেন যে দিস ইজ দ্য পেজ অফ দ্য ওয়েবসাইট, অ্যাবাউট পেজ অফ দ্য ওয়েবসাইট। আবার অপর দিকে আপনি যদি ইয়াটারে খোলেন, সার্ভিসটারে যদি খুলে নেন, তখন দেখতে পারবেন যে এইটা কিন্তু ওই যে দিস আর দি, এটা দিস হওয়ার কথা, THEAC, দিস আর দি সার্ভিস দ্যাট আওয়ার ওয়েবসাইট অফার্স, এবং সেইটা কিন্তু দ্য পেজ থেকে আসতেছে। দ্য পেজ তো আমরা লিখছিলাম পেজের উপরে, তার মানে যেই পেজগুলো আমরা পাবলিশ করতেছি সেই পেজগুলা মূলত নিয়ন্ত্রণ হচ্ছে পেজ নামক ফোল্ডারের মধ্যে থেকে নিয়ন্ত্রণ হয়ে আমাদের দেখাচ্ছে। আমরা যদি এইখান থেকে এই যে হরাইজন্টাল রুলার এটা যদি কাইটা দেই এবং এইখানে এসে যদি আমরা জাস্ট রিফ্রেশ করি, দেখবেন যে হরাইজন্টাল রুলারটা চলে গেছে। তার মানে ওই জিনিসটা এইটারে নিয়ন্ত্রণ করতেছে, পেজ নামের ফোল্ডারটা এই জিনিসটারে নিয়ন্ত্রণ করতেছে। এখন আপনি যদি আমাদের অন্য অন্য সাইট দেখেন, এইটারে এই জায়গাটারে বলা হচ্ছে সাধারণত একটা হেডার, এবং নিচের দিকে এই জিনিসটারে বলা একটা ফুটার। এই যে এই জিনিসটা এই যে লম্বা নিচেরটা, আর উপরেরটারে আমরা বলতাম হচ্ছে হেডার। থিমের অবশ্যই আপনাকে একটা ইউনিক হেডার ফুটার কিন্তু বানাইতে হবে। এই থিমটা কিন্তু আস্তে আস্তে আমরা বানাবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যারা কোনো জায়গা বুঝবেন না, ভিডিওরে বারবার পজ করে প্লে করে দেখলে আপনার অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি বুঝে যাবেন। তো এইটার উপরে কোনো কিন্তু মানে হেডার নাই, এবং এইটার নিচেও কিন্তু কোনো হেডার আপনি দেখতেছেন না। তাহলে কোশ্চেন হলো হেডারটা আপনি দিবেন কেমনে, এইটার যাতে এটার উপরে একটা হেডার দেখায় এবং নিচে একটা হেডার আপনার দেখায়। এটা দেওয়াটা খুব সোজা। এই আপনার এই যে আসেন আপনার থিমে, এইখানে একটা ফোল্ডার বানায় ফেলান, সরি ফোল্ডার না, একটা ফাইল বানায় ফেলান, এবং ফাইলের নাম অবশ্যই আপনাকে দিতে হবে, হেডারের জন্য দিতে হবে হচ্ছে হেডার ডট পিএইচপি। এটা আপনি বানাইলেন, এবং হেডার ডট পিএইচপির মধ্যে আপনি ধরেন আপনি এখানে একটা HTML ফাইল দিলেন h1 দাঁড়ান একবার এটা একটা আনি h1। এইখানে আপনি বললেন যে দিস ইজ এ হেডার, আর এইখানে আপনি একটা ফুটার বানায় ফেলান। তাহলে ফুটারের জন্য আপনারা বলতে হবে ফুটার ডট পিএইচপি। এইখানে আপনি একটা h1 বানান, এটার নাম বললেন যে দিস ইজ এ ফুটার, এবং হেডার ফুটারে আপনার এখানে বানাইলেই যে এখানে দেখা যাবে, বিষয়টা কিন্তু তা না। হেডার ফুটারে আপনার কিন্তু ইন্ডেক্সের মধ্যে দেখাইতে হবে, নাহলে কিন্তু হেডার ফুটার ইন্ডেক্সে দেখা যাবে না। তাহলে এটার ইন্ডেক্সটা কই গেল, এটার ইন্ডেক্সটা এইখানে থাকা অবস্থায় আপনি একটা ফাংশন, এই যে উপরে একটা ফাংশন ব্যবহার করে ফেলান, হেডের মধ্যে একটা ফাংশন ব্যবহার করেন। ফাংশনটার নাম হচ্ছে গেট দেন আন্ডারস্কোর দেন। এইখানে গেট হেডার নামের একটা ফাংশন আপনি ব্যবহার করেন। অনুরূপভাবে নিচে চলে আসেন, এইখানে আন্ডারস্কোর দেন এফ, এই যে ফুটার লেখেন, দেখেন গেট ফুটার নামের একটা ফাংশন আপনি কিন্তু এখানে ব্যবহার করলেন। এখন যে জিনিসটা এখানে হবে, আপনি জাস্ট এইখানে কি করেন,
এইখানে জাস্ট রিফ্রেশ করেন, দেখেন যে এই যে হেডারটা কিন্তু হেডার ফাইল থেকে চলে আসছে, ফুটারটা কিন্তু ফুটার ফাইল থেকে চলে আসছে। তার মানে আপনি এখন শুধু হেডার ফাইলের মধ্যে, মানে আপনি কই গেল হেডার ফাইলটা, এই যে হেডার ফাইলের মধ্যে আপনি এখন যা লিখবেন সেটা কাস্টমভাবে আপনার ওই হোম পেজের উপরে চলে আসবে, এবং যেই জিনিসটা আপনি ফুটার ফাইলের মধ্যে লিখবেন সেটা কিন্তু এই যে ফুটার ফাইলের মধ্যে, মানে ফুটারের জায়গায় চলে আসবে, ফুটারের জায়গায় সেই জিনিসটা চলে আসবে। তো হেডারের জায়গায় আপনার হেডার বসে গেল, ফুটারের জায়গায়ও আপনার এই যে ফুটার বসে গেল। এখন বিষয়টা হচ্ছে যে আপনার এইখানে যখন আপনি ক্লিক করতেছেন, খেয়াল করেন, তখন কিন্তু ইয়াটা নাই, ওই যে আপনার কি বলে হেডারটা বা ন্যাভ বারটা নাই। তো ন্যাভ বারটা তো সব সাইডের মধ্যে সব জায়গায় থাকার কথা। যদি আপনি এইখানে খেয়াল করেন যে আপনি যদি অ্যাবাউটে ক্লিক করেন, এটা অ্যাবাউট পেজে যাচ্ছে, অ্যাবাউট পেজেও তো ন্যাভ বারটা আছে এবং ফুটারটা আছে। আপনি হোম পেজে চাপ দিলেন, হোম পেজেও কিন্তু এইটা আছে এবং ওইটা আছে। তাহলে কথা হচ্ছে যে কেন এই জিনিসটা নাই, এটা তো থাকা উচিত ছিল। তো এটা নাইর একটা বিশেষ কারণ হচ্ছে যে আপনি শুধু জিনিসটাকে ব্যবহার করছেন ইনডেক্সের মধ্যে। এই যে খেয়াল করেন, ইনডেক্সের মধ্যেই আপনি এই দুইটা ফাংশন ব্যবহার করছেন, আপনি কিন্তু সেটা সিঙ্গেল পোস্টে ব্যবহার করেন নাই। তার মানে আপনি এখান থেকে জাস্ট যদি এইটারও কপি নেন এবং সেটা সিঙ্গেল পোস্টের উপরে এইখানে, অর্থাৎ আপনি এই লেখাটারও উপরে যদি ব্যবহার করতে চান, আপনি এই লেখাটার উপরেও ব্যবহার করতে পারবেন। আপনি জাস্ট এইখানে দিতে হবে এইটা, অবশ্যই এটা যদি একটা পিএইচপির ফাংশন, পিএইচপি দিতে হবে, এটারে বন্ধ করতে হবে এবং ফাংশনটারে মাঝখানে দিয়ে দিতে হবে। এবং এই জিনিসটারে আপনার যদি কপি করে আনেন, যেমন আপনি কপি করে আনলেন এবং লাস্টে এসে নিচে এসে এইটা দিলেন, এখানে জাস্ট হেডারের জায়গায় যদি আপনি ফুটার দিয়ে দেন, ফুটার দিয়ে দেন, তাইলে এখন আপনার সেই ইসে যান, আপনি দাঁড়ান এটা কাইটা দিই, এই যে হোম পেজে যদি আপনি ফেরত যান, এইখানে দেখেন এই যে দিস ইজ হেডার এবং দিস ইজ ফুটার। আমি যদি পোস্ট টুর মধ্যে, মানে পোস্ট ওয়ান, সরি নিউ ওয়ান পোস্টে যদি ঢুকি, দেখবেন যে প্রথমেই কিন্তু উপরে দিস ইজ হেডার, তারপরে দিস ইজ ফুটার এটা আসছে। তার মানে কি, এই যে হেডার এবং ফুটার ফাংশনটা, এই যে হেডার ফাংশনটা আর ফুটার ফাংশনটা মূলত আপনার এই হেডার ফাইলের মধ্যে থাকা জিনিসরে এবং ফুটার ফাইলের মধ্যে থাকা জিনিসরে আপনার কোথায় দেখাচ্ছে, যেই যেই জায়গায় আপনি ওই ফাংশনটা ব্যবহার করতেছেন, ওই যে কোন ফাংশনটা, এই যে এইখানে না, এই যে গেট হেডার ব্যবহার করতেছেন এবং গেট ফুটার ব্যবহার করতেছেন, ওই ওই জায়গায় হেডার এবং ফুটারে কিন্তু সে দেখাইতে পারতেছে। একটা জিনিস আমরা এখনো করি নাই, যেহেতু এটার নাম থিম, আমরা এগুলো সব ট্যাব কাইটা দিই। এখানে আমরা একটু স্টাইলটা অন করি, কথার কথা, এবং স্টাইলের মধ্যে আমরা একটু একটা কাজ করি, বডি লেখা, বডির কালার, যত কালার আছে সবগুলোরে আমরা বলে দিলাম যে ধরেন রেড। তাইলে আমরা এখানে একটু রিফ্রেশ করি, হোমে যাইয়া, তাহলে তো সব বডিগুলা আপনার হয়ে যাওয়ার কথা ছিল, মানে বডির মধ্যে যত কিছুর যা কিছুর কালার আছে, পি টি হাবিজাবি সব তো আপনার হয়ে যাওয়ার কথা ছিল রেড। রেড হইল না কেন? কারণ হচ্ছে অনেকটা এসটিএমএল যদি আপনার কইরা থাকেন আগে, আপনার মনে আসার কথা যে আপনি কিন্তু ইয়া করেন নাই। কি করেন নাই বলেন তো? আপনি ওই জায়গায় এই এই যে স্টাইল ট্যাগটারে কোথাও ট্যাগ করেন নাই বা লিঙ্ক করেন নাই। যদি লিঙ্ক না করেন, এইটার মধ্যে স্টাইলিং তো কোথাও অ্যাপ্লাই হবে না। তা তাইলে কোশ্চেন হচ্ছে এইটাকে আমি ট্যাগ কীভাবে করব? আমরা সাধারণত HTML ট্যাগ করতাম, লিঙ্ক ট্যাগ নামের একটা ট্যাগ ছিল, সেখানে href দিয়ে এটা ধরে দিতাম। ওয়ার্ডপ্রেস এবং পিএইচপির ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম আছে, আপনাকে জাস্ট এই থিমের মধ্যে এসে একটা ফাইল বানাইতে হবে এবং এইখানে ওয়ার্ডপ্রেসের সব ফাইলের নাম যা দিতেছি তাই হইতে হবে। আমি ইচ্ছা করে যা খুশি তাই দিতে পারবো না। এইখানে আমি বলে দিলাম যে ফাংশনস ডট পিএইচপি এবং ফাংশনস ডট পিএইচপির নাম ফাংশনস ডট পিএইচপি হইতে হবে, এছাড়া কিন্তু অন্য কিছু হইলে কোনোভাবেই সেইটা কাজ করবে না।
এইটার মধ্যে এসে আমাকে অবশ্যই, যেহেতু এটা পিএইচপি ফাইল, পিএইচপি ট্যাগ খুলতে হবে। পিএইচপি ট্যাগ খুললাম। এইখানে এই যে আপনার ইয়াটা স্টাইলটারে ব্যবহার করার জন্য আমার একটা পিএইচপির ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনটার নাম হচ্ছে ডাব্লিউপি এই ইনকিউ কই গেল, কিউইউই ইনকিউ আবার আন্ডারস্কোর তারপর বলতে হবে হচ্ছে স্টাইল। এইটা ব্যবহার করতে হবে এবং এই ফাংশনটা মূলত দুইটা জিনিস নিবে, দুইটা জিনিস ভিতরে নিবে এবং দুইটা জিনিস ভিতরে নিলে সে আমারে ওই যে ইয়াট্যাগটারে ব্যবহার করতে দিবে। তো প্রথম জিনিসটা আমি যা খুশি তা নাম দিতে পারবো। প্রথম জিনিসটার নামটা আমি যেমন খুশি এমন একটা নাম দিতে পারবো। তাহলে আমি বলে দিলাম যে মেইন আন্ডারস্কোর স্টাইল নাম দিলাম। কই গেল মেইন আন্ডারস্কোর স্টাইল। দ্বিতীয় জিনিসটা আমাকে একটা ফাংশনের নাম দিতে হবে। তাহলে সেই ফাংশনটা আমরা এখনো তৈরি করি নাই। তাইলে সেই ফাংশনটার নাম না, দ্বিতীয় জিনিসটা আমাকে যেই নামটা দিতে হবে, আচ্ছা দাঁড়ান একটু ভুল গেছে মাঝখানে। সেইটা হচ্ছে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে এইটা ফাংশনের মধ্যে লিখতে হবে। আপনার এইখানে মূলত একটা ইয়া দিতে হবে, অ্যাড অ্যাকশন মূলত দুইটা জিনিস নেয়। তো অ্যাড অ্যাকশন দুইটা যেই জিনিস নেয়, প্রথম জিনিসটা যেটা অ্যাড অ্যাকশন নেয় সেটা হচ্ছে আপনাকে বলতে হবে হচ্ছে ওই যে আপনাকে বলতে হবে অবশ্যই এটারে ইয়া দিতে হবে এবং এটার নাম এইটাই হইতে হবে, আপনি অন্য কিছু দিতে পারবেন না। দিবেন হচ্ছে ডাব্লিউপি ইনকিউ কিউইউই আন্ডারস্কোর দিতে হবে, দিয়ে আপনার বলতে হবে এইটারে বলতে হবে স্ক্রিপ্ট, SCRIPT, এই ইনকিউ স্ক্রিপ্টস এটা দিতে হবে। এবং দ্বিতীয় জিনিসটা আপনাকে দিতে হবে একটা ফাংশনের নাম। আমি বললাম ফাংশনের নাম হচ্ছে অ্যাসেট, তারপরে বললাম ফাইলস। এখন এই নামের ফাংশন আমাকে তৈরি করতে হবে। তাহলে তৈরি আমি কিভাবে করব? ফাংশন তৈরি করার পদ্ধতি হচ্ছে ফাংশন লেখা। প্রথমে বলতে হবে ফাংশন, তারপর ফাংশনের নাম, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার ফাংশনের ভিতরের বডি। এই বডির মধ্যে আমাকে একটা জিনিস কল করতে হবে, সেটাকে বলবো হচ্ছে ডাব্লিউপি ওই কথাটা কি জন্য ইনকিউ স্ক্রিপ্টস না, আমাকে এখানে ইনকিউ স্টাইল নামাইতে হবে। স্টাইল কই গেল, STAY স্টাইল। ইনকিউ স্টাইলের মধ্যে প্রথম নামটা আমি আমার ইচ্ছা মতো বানাই দিতে পারবো। আমি বলে দিলাম যে আমার এটা মেইন ফাংশন, তাইলে আমি বললাম মেইন স্টাইল বলে দিলাম, এটা আমার ইচ্ছা মতো। আর দ্বিতীয় জিনিসটা অবশ্যই এটা ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব জিনিস এবং সেইটাকে আমার যেইটা যা নাম সেটার তা নাম আকারেই দিতে হবে। তো সেকেন্ড জিনিসটার নাম আমাকে, এটা একটা ফাংশন যেহেতু, এইটার নাম হচ্ছে গেট, তারপরে বলতে হবে হচ্ছে স্টাইল শিট, তারপরে হচ্ছে আপনার দিতে হবে এইটা URI বইলা একটু ভুল হয়েছে, এইটা হচ্ছে আপনার ইয়া দেওয়া যাবে না, ওই যে কোটেশন দেওয়া যাবে না, এইটা আপনার দিতে হবে। তাহলে আপনি কি কি দিলেন? এখানে দুইটা কাজ করছেন। আপনি নিচে প্রথমে অ্যাড অ্যাকশন নামের একটা অ্যাকশন অ্যাড করছেন, সেইখানে আপনি একটা জিনিস দিছেন, এইটা একদম যা নাম তাই দিতে হবে, এটা আপনি এই নাম ছাড়া আপনি দিতে পারবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এই যে যেই ফাংশনের নামটা দিছেন সেই নামের উপর একটা ফাংশন থাকতে হবে, সেখানে আপনার এই ফাংশনে এই জিনিসটা দিতে হবে। দেওয়ার পরে এইখানে যদি আসেন, এটা লিঙ্ক হয়ে যাওয়ার কথা, সম্ভবত এখানে ভুলটা হয়েছে, এইটা হবে হচ্ছে এনকিউ, সম্ভবত স্টাইল হবে এইটা।
না, এখনও কিন্তু লিঙ্ক হয় নাই। লিঙ্ক না হওয়া কিন্তু একটা ভেজালের কাজ। তার মানে এইটা মনে হয় আমার ইয়াই দিতে হইতো, যে কি যেন কোটেশন। দাঁড়ান একটু চেক করি। এইখানে স্ক্রিপ্ট ছিল SCRI PT, স্ক্রিপ্ট হইতেছে কিনা একটু দেখে নেই। না, এইখানে একটু ভুল আছে। তার মানে যেহেতু এইটা আমরা পারতেছি না, এটা আমার ঠিক মনে পড়তেছে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা এইটারে জাস্ট একটু দেখে নিই, গুগল করে নিই যে কিভাবে আমরা মূলত এইটারে করব। এইটার জন্য আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিতে পারি। যে চ্যাট জিপিটিরে যায় যদি আমরা বলি যে আই ওয়ান্ট টু, এটা একটু হাইড করি, I want to link style.css with the functions.php in WordPress project। এইখানে ও আমারে অনেকটা হেল্প করে দিবে। তাহলে সে যে অলরেডি আমার হেল্প করে দিছে, বলছে অ্যাড অ্যাকশনে যায়, তাহলে আমি এই জিনিসটা হুবহু কপি করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। হুবহু কপি করে নিলাম, এই ট্যাগটা সরায় দিলাম, এইখানে আমি এখন এটাকে পেস্ট করে দিব। তাহলে কি বললো যে কাস্টম স্টাইল নামের একটা জিনিস, এটা যা খুশি তা আমি দিতে পারি। তারপরে এইখানে এই যে আমার এই যে এই ফাংশনের নামটা এরকম দিছে, আর সেইখানে ওই যে স্টাইল শিট যে URI থেকে কল করছে, আর এই জিনিসটা স্ক্রিপ্টস এসটা ছিল না। এখন সম্ভবত জিনিসটা কাজ করার কথা। আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে যেটা দেখতে পারতেছি বডি না, দাঁড়ান কোথায় যেন HTML এই CSS ট্যাগটা, এই তো কালার বডিতে না, আমরা কালারটা করব হচ্ছে প্রত্যেকটা ট্যাগরে। তারপরেও দেখা যাচ্ছে এইটা কাজটা করতেছে না, কি যেন একটা প্রবলেম আছে। পোস্টে যদি যাই, কি যেন একটা ঝামেলা দেখা যাচ্ছে, সেটা আপাতত ধরতে পারতেছি না, যার কারণে আমাদের স্টাইল শিটটা এখনও ওইটার সাথে ট্যাগ হয় নাই। মানে যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে এই যে স্টাইল শিটটা, সেইটা ইন্ডেক্সটার সাথে ট্যাগ হয় নাই, যেটা ফাংশনস নামের ফোল্ডার দিয়ে বানানোর কথা। এটা সমস্যা নাই, এইটা আমি দেখতে হবে যে এখানে কোনো একটা ইরোর আছে কি না। ইরোর যদি না থাকে তাহলে এইটার একটু আবার ঠিকঠাক করে দেখতে হবে যে ঘটনাটা কি না, কোনো ইরোরই নেই। যাই হোক, এইখানে এইটা একটা কোনো একটা প্রবলেম ঘটছে ভিতরে, সেইটা ঠিক করেই আমি আপনাদের ঠিক করে একটা শর্ট ভিডিও দিয়ে দিব লিঙ্ক করার। তো যেহেতু আপনি এটারে ওইটার সাথে লিঙ্ক করতে পারবেন, লিঙ্ক করলে আপনি এইখানের স্টাইলটা আপনি ওই জায়গায় দেখতে পারবেন। তো সেইটাও এখানের অ্যাকচুয়াল বড় কথা না। মানে বড় কথাটা হচ্ছে আপনি যে এইখানে মূলত ব্যবহার করতে পারতেছেন, এই যে ইন্ডেক্সের মধ্যে যে আপনি এখন একটা কাস্টম টাইপের যে ব্যবহার করতে পারতেছেন। কি ওই যে কাস্টম কি বলা যায়, দাঁড়ান এটা একটু বন্ধ করি। কাস্টম টাইপের যে আপনি হেডার আর এই যে ফুটার ব্যবহার করতে পারতেছেন, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাইলে কি সুবিধা হবে যে আপনি শুধুমাত্র হেডার ফোল্ডারের মধ্যে এখন আপনি যা লিখবেন তাই কিন্তু আপনার এখন সব পেজের উপরে দেখাবে। আপনার কষ্ট করে কিন্তু বারবার প্রত্যেকটা পেজের উপরে করা লাগবে না। ও আর এই ফাংশনটা একটু দাঁড়ান একটা সেকেন্ড, এই ওই ফাংশনটা অবশ্যই পেজেসের মধ্যেও কিন্তু কল করতে হবে, নাইলে কিন্তু পেজেসের উপরে সেটা দেখা যাবে না হেডারটা। তাইলে আমরা পেজেসের উপরে চলে গেলাম, এইখানে যাই আমরা দিয়ে দিলাম হচ্ছে ওই যে ফাংশনটা দিলাম, মানে সরি PHP ট্যাগটা দিলাম। এইটার মধ্যে আমরা ওই যে গেট আন্ডারস্কোর এই যে হেডার, কিন্তু ফুটার করলে হবে না, ফুটার করলে কিন্তু ফুটার দেখা যাবে। এইটারে আমরা জাস্ট কপি করে নিয়ে এখানে নিচে যায় এটার পেস্ট করে এইখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে, এইবার দিয়ে দিলাম ফুটার দিয়ে দিলাম। তাইলে যেটা হবে ঘটনাটা, এইটা কিন্তু পোস্টের মধ্যে থেকে আসতেছে। আর পেজেসের মধ্যে যে অ্যাবাউট পেজ, এইখানে যদি আপনি এটা করেন, অন করেন, দেখবেন যে হেডার ফুটার কিন্তু এখন আসতেছে উপর থেকে, যে হেডার এই যে ফুটার।
যদি বিশ্বাস না হয় আর একটা ছোট্ট কাজ করে দেখাই, কই গেল কই গেল কই গেল, হেডার। হেডারের মধ্যে আমরা ইনলাইন স্টাইলিং করতে পারি আপাতত। ওইটার লিঙ্কটা আমি আপনাদের কইরা পরে ঠিক করে দেখাবো। আপাতত আপনার বুঝার জন্য যে এইটা হেডারটা এইটা, আমরা হেডারটার একটা ব্লু কালার দিই, তাহলে এটার মধ্যে একটা কালার নাম নেই, কালার দিয়ে এখানে বলে দিই যে কালারটা হচ্ছে লেটস এ ব্লু। আর এইটারেই জাস্ট আমরা একটু কপি করি, এইটারে চলে যে ফুটারের মধ্যে থাকা অবস্থায় এখানে আমরা এটারে বইলা এইখানে জিনিসটারে বলে দিলাম হচ্ছে গ্রিন। কে যেন এখন আসছে ক্লাসে। আচ্ছা, তাইলে আমরা হেডার এবং ফুটারে আপনার গ্রিন আর ব্লু করে দিলাম। এখন দেখতে পারবেন যে আপনি বুঝতে পারবেন যে মূলত এই যে হেডার আর ফুটার কিন্তু আলাদা আলাদা জিনিস। যে এইটা হেডার থেকে আসতেছে আর নিচেরটা ফুটার থেকে আসতেছে, এবং এইটা এখন প্রত্যেকটা পেজেসের উপরেও কিন্তু একইভাবে কাজ করার কথা। এই যে হোম পেজেও আছে আমাদের, আমরা যদি ওল্ডের মধ্যে ঢুকি এটার মধ্যে হেডার ফুটার কাজ করে, আবার আমরা যদি আরেকটা পোস্টে যাই তখনও কিন্তু হেডার এবং ফুটার আমাদের কাজ করতেছে। এইটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনাদের লিঙ্কের যে সমস্যাটা এটা অনেক সময় হইতে পারে, এটা ওই যে কোনটার জন্য ফাংশনসের মধ্যে থেকে আপনার এটারে লিঙ্ক করা, ওই যে কি জন্য style.css-টারে লিঙ্ক করা, সেটা এখানে হচ্ছে না। সেটা কোনো একটা জিনিসে হয়তো এই যে স্টাইল আর স্ক্রিপ্টের মধ্যে একটা ভুলভাল হইতেছে। এইটা আমি আবার একটু, আমার একটা মডিউল আছে, মডিউলটা দেখা আমি এটা আপনাদের কালকে করায় দিলে আপনারা সেইটা কালকে থেকে ওই মানে কাস্টম স্টাইল বা স্টাইলিংয়ের জন্য কালার টালার যদি দেয়া লাগে সেইটা আপনারা ওইটা করতে পারবেন। তো আজকে আপাতত আপনারা একটা থিম খুলবেন, এবং এই যে থিম খুলা এরকম ইন্ডেক্স খুলবেন, স্টাইল খুলবেন, সিএসএস খুলবেন, থিমের নামগুলা কিন্তু এইখান থেকে যাচ্ছে, অর্থাৎ যে থিম নেম দিবেন, এই থিম নেম কিন্তু এইভাবেই লিখতে হবে। না লিখলে কিন্তু আপনার ওই যে এইখানের যে অ্যাপিয়ারেন্সের থিম আছে সেই থিমের মধ্যে যে এই যে ডিটেলসে যে থিমের নাম, ভার্সন এবং কারা থিমটা বানাইছে ওইগুলা কিন্তু এইভাবে না লিখলে অনুরূপভাবে আসবে না। এগুলো একটু প্র্যাকটিস করবেন। কালকে আমরা থিমের স্টাইলিংয়ের পার্টগুলোর উপরে একটু বিশদভাবে আলোচনা করব, এবং কিভাবে স্টাইল কইরা একটা মানে পূর্ণাঙ্গ একটা হেডার এবং পূর্ণাঙ্গ একটা ফুটার বানানো যায়, যেটা সকল পেজে এবং সকল জায়গায় শো করে। এবং তারপরে সেটা আমরা পরের দিন আমরা এলিমেন্টরের মাধ্যমে এই ভিতরের ছোট ছোট পেজগুলা বা পোস্টগুলোরে ডিজাইন করব, যাতে আপনার এটা কাজ করে। স্যার স্যার, ওই যে থিমে ইমেজটা আসলো না যে, থিমের ইমেজটা এবং ওই লিঙ্কিংটা দুইটাই মনে হয় একটা সমস্যা। এইটা হয়তো আমার এই ল্যাপটপটাতে হইতে পারে, মানে আমি ধারণা করতেছি, কারণ এইটা তো উইন্ডোজটা না। আমি এখন আপনাদের কাজ শেষ করে উইন্ডোজ ল্যাপটপটাতে একটু ট্রাই করব, দেখব যে থিমের ইমেজটা ওইখান দিয়ে আসে কিনা। হইতে পারে এই ল্যাপটপের সমস্যা। এখন যদি সেটা হয় তাহলে তো হইলই, এটা অনেক সময় হয় ল্যাপটপ বা ডিভাইসের কারণে হয়, পরে এটা অনলাইনে উঠাইলে এটা ঠিক হয়ে যায়। যাই হোক, আর কোনো কোশ্চেন কারোর এই বিষয়ে? আর স্যার কি জানো ওই যে বলতে চাইছিলেন, আপনি বললেন যে ক্লাস শেষের দিকে বলবেন। ও আজকে আমার মাসুদ ভাই কল দিছিল, বুঝছেন? তো মাসুদ ভাই কল দিয়ে আমারে বলল যে ক্লাস যেহেতু ওটিএমএস অনুযায়ী আপনাদের অল্প কয়েকদিন আছে, মানে আজকের পরে তো 3 দিন আছে ওটিএমএস অনুযায়ী। এই যে ওটিএমএস যদি আমি অন করি, তো মাসুদ ভাইয়ের মুদ্রা কথা হইলো উনি কইতাছে যে এই 3 দিন ক্লাস অন সাইটে যায়া নিতে, অর্থাৎ আপনার মানিকা স্কুলে যায়া নিতে, এবং পাশাপাশি আপনাদের যে মেন্টরশিপের যে ব্যাপারটা সেইটা নিয়েও আপনাদের বই দেওয়া হবে। ওই যে যেমন মেন ক্লাসের জন্য মেনটা 20 জনের মডিউল বই দেওয়া হয়েছে, এইটা আপনার মেন্টরশিপের জন্যও কিন্তু আলাদা মডিউল বই দেওয়া হবে। তো ওই বইগুলা আজকে আমি পাই নাই, কালকে আমার হাতে এসে পৌঁছাবে। তো বললো সেই বইগুলোও পৌঁছায় দিবে, পাশাপাশি বললো যে 24 তারিখে আপনাদের সার্টিফিকেটও দিয়ে দিতে, আর এই পরবর্তী 3 ক্লাসে যেই 3টা আছে এই 3টা বললো যে আপনার ইয়াতে নিতে, মানে মানকে স্কুলে যায় নিতে। তো এখন আগামী 3 দিন যাওয়া লাগবে। হ্যাঁ,
তো স্যার এখন তো মানে স্কুল বন্ধ, সকালের দিকে ক্লাস দিলে হতো না? আহ, সকালের দিকে দিলে হয়। সেই ক্ষেত্রে একটা কাজ করি, আমি একটু দিদিরে ফোন দিয়ে দেখি কি কয়। দিদিরও তো ব্যাপার স্যাপার আছে, কারণ উনি তো আবার খুললা দিয়া চলে যায় না, বসে থাকে। মানে এই বিষয়ে কি করব, আমি একটু ফোন দিয়ে দেখি। আর যদি কালকে আপনার ক্লাস হবে সেটা ঠিক আছে, কেন এটা সকালেই কি কালকে নিতে পারবো কিনা সেইটা কনফার্ম আমি একটু রাত্রে বলবো, দিদির একটু করে ফোন দিয়ে। জি, ঠিক আছে স্যার, জানাই দিয়েন তাহলে। ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন আছে না আজকের মতো এখানে শেষ করব? স্যার আগে ক্লাসগুলা করছি না, ওইগুলার ভিডিওগুলা দিতেন। আগে তো আপু গতকালকের একটা ক্লাস, আর কোনগুলা? স্যার আগের তো মাত্র 2টা পাইছি, 92 আর 93। আচ্ছা, তারপরে আমি করছি আমি না। আমি একটু দেখাই দিই, দেখেন। সেটা হচ্ছে আপনাদের এই ভিডিও মনে আমি কয়েক মেলা লেখালেখি হয়ে গেছে তো। আরে স্যার ইউটিউবে গিয়ে সার্চ করলেই তো ভিডিওগুলো সবগুলা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এখন উনি পাইতেছে না আপু, একটু দেখায় দিই। আপনার আগের যে ভিডিও আছে সেই ভিডিও থেকে আচ্ছা, আপনি আমি চ্যানেলে স্ক্রিনটা চলে একটু যাবেন। শেয়ার করে ফেলাই। ঠিক আছে, আপনি একটু কষ্ট করে চ্যানেলে চলে যাবেন। তুবা আপু, চ্যানেলের ভিডিওসের মধ্যে আপনি দেখবেন সব ভিডিওস আছে। আমি আপনার এই হ্যাঁ আপু ভিডিওস বলো। জায়গাটার ওই একটা কি লিখে স্ক্রিনশট, সার্চ দিলে আসে ভিডিওগুলো? এই যে এখন পাওয়া যাবেন, এই লিঙ্কটা একটু দেখেন। যে লিঙ্কটা দিব এইটা একটু দেখেন, এইটা সকল ভিডিওগুলো দেওয়া আছে। এই সকল লিঙ্কগুলোই দিয়ে দিচ্ছি, তাহলে আপনি এই জায়গায় দেখতে পারবেন। এখানে আরো 2-3টা ভিডিও অ্যাড হবে আজকে। আপলোডের অবস্থাই খুব খারাপ, ওই যে মেরিন কেবল ছিঁড়াতে আপনার ইন্টারনেটের স্পিড পাইতেছি না, আপলোড দিয়ে আপলোড হয় না, কাইটা যায় মাঝখানে। এই আর কি। আর কোনো কোয়েশ্চেন কারো? হ্যালো? না স্যার, আর কোনো কোশ্চেন নাই। স্যার আপনি ওই যে স্যার কি যেন একটা আইডি খোলাবেন বলছিলেন না? আপওয়ার্কের আইডি? জি স্যার, না না স্যার ওই যে আম, আরেকটা কি যেন একটা আইডি খুলবেন, আইডি না হলে পাসপোর্টের কি যেন লাগবে ও আচ্ছা বলছিলেন আচ্ছা, স্যার। টিআইএন। তো আপনার কি পাসপোর্ট আছে তো নাকি, না টিন আছে? মানে স্যার পাসপোর্ট পাসপোর্ট আছে তাহলে পাসপোর্ট থাকলে আর লাগবে না। কিন্তু পাসপোর্টের সবার তো স্যার পাসপোর্ট নাই। যাদের যাদের নাই তাদের একটা লিস্ট করতে হবে আগামী দিন। তাদের তাদের একটা লিস্ট করে, সম্ভবত দোলা আপুর পাসপোর্ট আছে, আরও কে কে জন্য বলছিল, যাদের না আছে তাদের তো বাঁচলই। আগে এই অপশনটার সমস্যা ছিল না, এখন আবার ওই যে আপনার ভেরিফাই করতে হলে একটা ফটো আইডি দেওয়া লাগে, হয় পাসপোর্ট নাহলে টিন। যাদের নাই তাদের টিন খোলার একটা বিষয় একটা ইয়া করবো। আর যদি টিন খোলার উপরে ভিডিও লাগে তাহলে টিন খোলার একটা ভিডিও দিতে পারি। তবে টিন খোলা এখন যে ভিডিওগুলো আগের যে টিনের ভিডিও ছিল ওই তুলনায় একটু চেঞ্জ হয়ে গেছে। ওই তুলনায় চেঞ্জ হয়েছে, মানে এখন কি যেন একটা বিকাশ করা লাগে, আগে করা লাগতো না। এই যে টিনের ভিডিও, যে ঘরে বসেই টিন, এটা কিন্তু 1 বছর আগের ভিডিও, এটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। looking for accommodation. বুঝাইতে পারছি? তো যাই হোক, এটা পরের দিন আমার একটু মনে করায় দিয়েন। আর যাদের পাসপোর্ট আছে একটু নিয়ে আসলে ওইখান থেকে কিভাবে করতে হয় এটা দেখায় দিব একজনের, বাদ বাকিরা করে নিতে পারবে। আর স্যার কালকে ক্লাস কি আমাদের ওই যে মানিকা স্কুলে হবে? হ্যাঁ আপু, মানিকের স্কুল হবে। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, আর কি কারোর কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে আমরা বিদায় নিতে পারি। তুবা আপু, হ্যাঁ আপু বলো। বললাম কি দিয়ে সার্চ দিলে স্যারের ভিডিওগুলো দেখা যাবে দিয়ে বললে? দিছি আপু, এইমাত্র লিংক যেটা দিছি এইমাত্র স্যারের লিংক দিছে বুঝছো, ওই লিংকের মধ্যে ঢুইকা তুমি ওই সব যে ভিডিও আলাদা আলাদা দেখতে পারবেন আপনি। সবগুলাই পাবে ও, পাইবা। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রিমা আপু বলেন, কিছু বলতে চাইছিলেন? দুদিন ক্লাস বলছেন যে স্কুলে নিবেন, কিন্তু স্যার আমার তো পরীক্ষা হয়নি। ও হ্যাঁ, কি করবো কোন, এটা তো মাসুদ ভাই বলছে আপনার পরীক্ষা তো আবশ্যকীয় জরুরি, তো আপনি থাকেন। দেখেন দেখি আমরা যদি ক্লাসের ভিডিও করতে পারি আমরা চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব।
জি স্যার। আর স্যার 24 তারিখ থেকে আমি ক্লাসে জয়েন করতে পারবো? ওই দিন তো আবার নাকি সার্টিফিকেট দিবেন বলছেন। হ্যাঁ, সার্টিফিকেট যেহেতু দিব, এইটা একটা পোস্ট আজকে মনে হয় একা আপু জয়েন করেন নাই নাকি আছেন? আচ্ছা যাই হোক, একা স্যারও আপু, ঘুমায়। আচ্ছা একা আপু জয়েন করলে করলো, না স্যার করলে নাই। একা ক্লাস করতে করতে ঘুমায় যায়। আচ্ছা সমস্যা নাই, আমি লেখা দিব কালকে লেখা দিব যে 24 তারিখ সবাই আইসেন, তাহলে সার্টিফিকেটগুলো দিয়ে দিব, এই আর কি। আর আচ্ছা স্যার, তাহলে ঠিক আর আছে। কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আজকের মতো সবার সাথে বিদায়। আল্লাহ হাফেজ স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপু। স্যার, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।